আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপাল নাম্বার 10, দ্যাট ইজ ডিজাইন কেমিক্যালস অ্যান্ড প্রোডাক্টস টু ডিগ্রেড আফটার ইউজ, which states that design chemicals that degrade easily at the end of their function to give non-toxic, non-bioaccumulative products which are environmentally non-persistent and discarded easily. এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্টস, মানে নন বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্টস। নন বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্টস বলতে কী বলা হয়েছে, মানে মনে করো যে ধরনের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ডিগ্রেড করে না, মানে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল নয়, তাহলে কী হবে, সেটা এনভায়রনমেন্টালি সেটা ধীরে ধীরে অ্যাকুমুলেট হতে থাকবে। যেরকম ফর এক্সাম্পল নিতে পারো প্লাস্টিক্স, যেহেতু ওরা ডিগ্রেড করছে না, তাহলে কী হবে, ধীরে ধীরে এনভায়রনমেন্টালি অ্যাকুমুলেট হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কী বলবো, নন বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্টস। আমাদের যেগুলো তৈরি করতে হবে সেগুলো হচ্ছে নন বায়ো অ্যাকুমুলেটিভ, ওয়ারাস প্লাস্টিক কি এক ধরনের বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্টস, মানে যেগুলো ওভারঅল বলতে গেলে যেগুলো হচ্ছে বায়ো ডিগ্রেডেবল প্রোডাক্ট, সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি নন বায়ো অ্যাকুমুলেটিভ। যদি বায়োলজিক্যালি ডিগ্রেডেবল না হয় তাহলে সেগুলো কি হয়ে যাবে, বায়ো অ্যাকুমুলেটিভ হবে, কারণ ধীরে ধীরে সেগুলো অ্যাকিউমুলেশন হবে, ডিগ্রেড করবে না। আচ্ছা, আলটিমেটলি এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা থেকে কি বোঝানো হয়েছে, এই প্রিন্সিপালটা থেকে অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে সেটা হলো যে আমরা মনে করো যে কেমিক্যালস বা যে ধরনের যে প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে চাইছি, যে কোনো ধরনের কোনো প্রসেসে কোনো না কোনো একটা কেমিক্যাল প্রোডাক্টস আমরা তৈরি করছি, তাই ডিজাইনটা এমন হওয়া উচিত যে কেমিক্যালসটা আমরা যে কারণে তৈরি করছি, যে পারপাসে তৈরি করছি, সেটা যেন ফুলফিল হয়, বাট আলটিমেটলি সেখান থেকে যেন কোনো না কোনোভাবে আফটার ডিগ্রেডেশন হার্মফুল কোনো প্রোডাক্ট বা মনে করো কোনো ধরনের হার্মফুল কোনো ইনগ্রেডিয়েন্ট যেন বেরিয়ে না আসে, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে এনভায়রনমেন্টের ওপরে কোনো ধরনের কোনো ওয়ার্স্ট ইম্প্যাক্ট যাতে না পড়ে। বাট প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এই ধরনের কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল ডিজাইন করা খুব কঠিন। কেন? কারণ আমাদের সেই ধরনের কেমিক্যাল ডিজাইন করতে গেলে তাহলে আফটার ডিগ্রেডেশন বা ডিগ্রেডেশনের যে মেকানিজম, সেইটা সম্বন্ধে আগে জানতে হবে, যে সেই ধরনের মানে কোন ধরনের ডিগ্রেডেশন পাথ হয়ে ফলো করছে এবং সেখান থেকে কোনো টক্সিক ম্যাটেরিয়াল বা টক্সিক কোনো কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হচ্ছে কিনা সেগুলো আগে জানতে হবে। তাই এই ধরনের কেমিক্যাল ডিজাইন করা বা এই ধরনের কেমিক্যাল সিনথেসিস পাথ হয়ে ডিজাইন করা খুব কঠিন, যেখানে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই বায়োলজিক্যালি ডিগ্রেডেবল প্রোডাক্ট তৈরি হবে এবং সেখান থেকে যে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখান থেকে কোনো ধরনের কোনো হার্মফুল প্রোডাক্ট বা হার্মফুল কোনো কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হবে না। মানে ছোটো যে আফটার ডিগ্রেডেশন যে ছোটো ছোটো স্মলার কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার মধ্যে কোনো না কোনো ধরনের হার্মফুল যেন প্রোডাক্ট কিছু না থাকে বা টক্সিসিটি যেন না থাকে, সেটা আমাদের দেখতে হবে। বাট এটা খুব কঠিন, তুলনামূলকভাবে এই ধরনের কোনো ডিজাইন করা খুব কঠিন, কারণ ডিগ্রেডেশন যে স্টেপ বা ডিগ্রেডেশন যে মেকানিজম, সেইটার মাধ্যমে কোন ধরনের কোনো টক্সিক প্রোডাক্ট, কোন ধরনের কোনো কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হচ্ছে কিনা সেটা আগে জানতে হবে। তাই ডিগ্রেডেশন মেকানিজম যতক্ষণ না তুমি ভালোভাবে বুঝতে পারবে, যতক্ষণ না তুমি ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারবে, ততক্ষণ এই ধরনের কেমিক্যাল পাথওয়ে বা কেমিক্যাল ডিজাইন করা খুব মুশকিল। এবারে অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালটার প্রধান লক্ষ্য হচ্ছে কিছু কিছু জিনিসের জন্য, যেরকম যে এখানে কি বলতে চাইছে, যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি বা যে কম্পাউন্ডটা তৈরি করছি, কেমিক্যাল কম্পাউন্ড, সেইটা যেন বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয় এবং বায়োলজিক্যালি ডিগ্রেডেবল পরে যে স্মলার কম্পাউন্ডস বা স্মলার ফ্র্যাগমেন্টসে যেগুলো ভেঙে যাচ্ছে, সেগুলো যেন টক্সিক ইন নেচার না হয়, সেগুলো যেন কোনো ধরনের কোনো হার্মফুল প্রোডাক্ট না হয়, সেগুলো থেকে যেন কোনো ধরনের কোনো এনভায়রনমেন্টে ওয়ার্স্ট ইম্প্যাক্টও না আসে। এখন আমাদের ক্ষেত্রে মানে আমরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি সাধারণত সেগুলো বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হওয়া উচিত। তাহলে এমন কি কোনো প্রোডাক্ট আমরা তৈরি করছি ইন্টেনশনালি যেগুলো বায়োলজিক্যালি ডিগ্রেডেবল নয়? হ্যাঁ, এরকম প্রোডাক্ট আছে। যেরকম ফর এক্সাম্পল হচ্ছে প্লাস্টিক অ্যাকচুয়ালি আমরা ইন্টেনশনালি তৈরি করছি, কারণ আমাদের প্লাস্টিক প্রয়োজন নর্মাল কেনাকাটার দিক থেকে বলতে পারো, বা বিভিন্ন ধরনের হাউস হোল্ড জিনিসের ইউটেন্সিলস ক্যারি করার জন্য বলতে পারো, আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক তৈরি করে থাকি। বাট এই প্লাস্টিক কি হচ্ছে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল নয়। তাহলে এই প্লাস্টিক কিন্তু এক ধরনের ডিজায়ার প্রোডাক্ট, আমরা চাইছি সেটাকে তৈরি করতে, বাট স্টিল ইটস নট বায়োলজিক্যালি ডিগ্রেডেবল, ইটস বায়ো অ্যাকিউমুলেটিভ প্রোডাক্টস। এটা বায়োলজিক্যালি অ্যাকিউমুলেট হবে, এটা ডিগ্রেড হচ্ছে না। তাই এই ধরনের যে প্রোডাক্টগুলো, সেটা মনে করো প্লাস্টিক হতে পারে, সেটা অ্যাগ্রোকেমিক্যালস হতে পারে, বিভিন্ন ধরনের হাউস হোল্ড ডিটারজেন্টসও আছে যেগুলো বায়োলজিক্যালি ডিগ্রেড করে না। একটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, মনে করো অ্যালকিল বেনজিন সালফোনেট ডিটারজেন্টের একটা কম্পোজিশন, দেখবে অ্যালকিল বেনজিন সালফোনেট ডিটারজেন্টে থাকে, অনেক ডিটারজেন্টে। এটা কিভাবে তৈরি হচ্ছে? অ্যালকাইলেশন অফ বেনজিন ইউজিং প্রপাইলিন টেট্রামার। এটাও কিন্তু বায়োলজিক্যালি ডিগ্রেড করে না। কেন ডিগ্রেড করে না? কারণ লং অ্যালকিল চেন যদি থাকে সেটা বায়োলজিক্যালি ডিগ্রেড করতে পারে না। অথবা মনে করো পারসিস্টেন্ট অর্গ্যানিক পলিউট্যান্টস, যেগুলোকে শর্ট ফর্মে বলা হয় পিওপি মানে পারসিস্টেন্ট
অর্গ্যানিক পলিউট্যান্টস। এর একটা এক্সাম্পল হচ্ছে ডিডিটি। ডিডিটি সম্বন্ধে মোটামুটি সবাই ওয়াকিবহল, সবাই মোটামুটি খুব ভালোভাবে জানে যে এটা একটা ফেমাস ইনসেকটিসাইডস, কারণ বিভিন্ন জায়গায় কীটনাশক হিসেবে ডিডিটি ইউজ করা হয়ে থাকে। বাট ডিডিটির একটা খুব প্রবলেম, মানে বড়সড় প্রবলেম হচ্ছে এটা এনভায়রনমেন্টে অনেক লম্বা সময় হিসাবে মানে লম্বা সময় ধরে পারসিস্ট করে। খুব সহজে এটা বায়োলজিক্যালি ডিগ্রেড হতে পারে না বা বায়োডিগ্রেডেবল নয়। অনেক মানে বহু সময় ধরে এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে অ্যাজ ইউজুয়াল পড়ে থাকতে পারে, তার কোনো ধরনের কোনো চেঞ্জ ছাড়া। ইভেন পিওপিস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি ডিগ্রেড না হওয়ার কারণে অ্যাকচুয়ালি কী হচ্ছে বায়ো অ্যাকিউমুলেটিভ ইন নেচার, মানে বায়োলজিক্যালি কী হচ্ছে অ্যাকিউমুলেট হতে থাকছে। তুমি যত ডিডিটি ইউজ করবে তত কী হচ্ছে সেটা নর্মাল এনভায়রনমেন্টে অ্যাকিউমুলেট হচ্ছে, যেহেতু ডিগ্রেড করতে পারছে না ওগুলো কী হচ্ছে অ্যাকিউমুলেট হচ্ছে, এবং তার ফলে কী হবে টক্সিসিটি বাড়বে, হার্মফুল নেচার বাড়বে, এনভায়রনমেন্টের উপরে একটা ইম্প্যাক্ট আসবে, ওয়ার্স্ট ইম্প্যাক্ট আসবে। আর থার্ড ওয়ান আমরা যেটা বলছিলাম সেটা মনে করো যেটা প্লাস্টিক, এটাও ইটসেলফ নন বায়োডিগ্রেডেবল ইন নেচার, এবং এটা সম্বন্ধে মোটামুটি তোমরা সবাই জানো যে হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাকচুয়ালি এটা আনচেঞ্জ থাকে, হান্ড্রেডস অফ ইয়ার্স বলতে পারো এটা এনভায়রনমেন্টে পারসিস্ট করে, সহজে এটা বায়োডিগ্রেডেবল হয় না। এখন আমাদের এইখান থেকে যেটা শিক্ষা সেটা কি, যে আমাদের কোনো না কোনোভাবে একটা এমন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করা উচিত, কোনো না কোনোভাবে যে আমরা প্রোডাক্ট, আমাদের যে ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে সেগুলো এমনই হওয়া উচিত যে এটা সহজে বায়োডিগ্রেডেবল হয়ে যাবে, এনভায়রনমেন্টে খুব বেশি দিন অ্যাকচুয়ালি পারসিস্ট করবে না, আমাদের এই ধরনের হওয়া উচিত, যাতে সেটা নন বায়ো অ্যাকিউমুলেটিভ হয়ে থাকে এবং কোনো না কোনো ধরনের টক্সিক এফেক্ট না দেখায়। বায়োডিগ্রেড যেগুলো হবে, যে স্মলার ফ্র্যাগমেন্টসে ভাঙবে, সেগুলোও যেন কোনো ধরনের টক্সিসিটি শো না করতে পারে, কোনো না কোনো ধরনের মনে করো হার্মফুল প্রোডাক্টসে যেন কনভার্ট না হয়, এনভায়রনমেন্টের উপরে যেন কোনো ধরনের কোনো বাজে ইম্প্যাক্ট না হয়, এগুলো আমাদের দেখতে হবে। তাহলে তার বদলে মনে করো আমরা যেই প্লাস্টিক ইউজ করছি, তাহলে প্লাস্টিক তো আমাদের প্রয়োজনীয় জিনিস, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে যে প্লাস্টিক অ্যাকচুয়ালি এমন তৈরি করতে হবে সেটা যেন বায়োডিগ্রেডেবল হয়। তাহলে আমরা কী করতে পারি, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করতে পারি। এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের জন্য এই ক্র্যাপ হচ্ছে কেমিক্যালি রিসাইক্লেবল অ্যারোমেটিক পলিমার্স। এটা একটা খুব ভালো, ইজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া। কাকে রিপ্লেস করছে, প্লাস্টিককে রিপ্লেস করবে। তাহলে প্লাস্টিককে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি, ক্র্যাপ দিয়ে, দ্যাট ইজ কেমিক্যালি রিসাইক্লেবল অ্যারোমেটিক পলিমার্স। এইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রিপ্লেস করতে পারি। কেন? কারণ আমরা কি বলছি, এটা অ্যাকচুয়ালি ডিগ্রেড করতে পারবে। আর কি মনে করো পলিথিলিন টেট্রাথ্যালেট অ্যাকচুয়ালি কী হয়, এর শর্ট ফর্ম হচ্ছে পিইটি। এটাকেও এক ধরনের বলা হয় যে রিসাইক্লেবল প্লাস্টিক্স। কেন রিসাইক্লেবল প্লাস্টিক বলা হয়, কারণ এনভায়রনমেন্টের ওপরে এর যে ইম্প্যাক্টটা বা নেগেটিভ ইম্প্যাক্ট বা বাজে ইম্প্যাক্ট যেটা, সেটা খুবই কম। এটা মনে রাখবে, পিইটি শর্ট ফর্মে বলা হয় পিইটি, যার ফুল ফর্ম কি, পলিইথিলিন টেট্রাথ্যালেট অ্যাকচুয়ালি ইউজ করা যেতে পারে অ্যাজ রিসাইকেলড প্লাস্টিক্স। বাট ক্র্যাপটা কি, ক্র্যাপটা আমরা বললাম যে ডিজাইনিং বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, তাই ক্র্যাপ আর পিইটির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পিইটি হচ্ছে এক ধরনের রিসাইকেলড প্লাস্টিক্স, কারণ এটা এনভায়রনমেন্টের ওপরে যে ইম্প্যাক্টটা থাকবে সেটা কম থাকবে বা নেগেটিভ ইম্প্যাক্টটা কম থাকবে। বাট ক্র্যাপ কিন্তু বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, যেটার ফুল ফর্ম কি, কেমিক্যালি রিসাইক্লেবল অ্যারোমেটিক পলিমার্স। তাই এই দুই ধরনের জিনিস দিয়ে আমরা কি করছি, প্লাস্টিককে রিপ্লেস করতে পারছি। কারণ প্লাস্টিককে আমাদের রিপ্লেস করতে হবে, কারণ ও বায়োলজিক্যালি ডিগ্রেডেবল নয় অথবা বায়ো অ্যাকিউমুলেটিভ প্রোডাক্ট। আর এই ধরনের কোনো প্রোডাক্ট থাকলে অবশ্যই সেখানে হার্মফুল নেচার বাড়বে বা এনভায়রনমেন্টের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এবারে ডিটারজেন্টের দিকে যাই। আমরা ডিটারজেন্টে যেরকম আগেরবারে বলছিলাম যে অ্যালকিল বেনজিন সালফোনেট যেরকম ডিটারজেন্টে ইউজ করা হয় এবং এটা সহজে বায়োডিগ্রেডেবল হয় না ডিউ টু হ্যাভ দ্যাট অ্যালকিল চেন বা লং অ্যালকিল চেন। তাহলে তার বদলে বা তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কি ইউজ করতে পারি, সোডিয়াম লরাইল সালফেট বা বলতে পারো এসএলএস দেখবে সব ডিটারজেন্টে এখন ম্যাক্সিমাম ডিটারজেন্টে ইউজ হয়। এই এসএলএস এর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে কি, এখানে স্ট্রেট চেন হাইড্রোকার্বনস আছে। যেখানে স্ট্রেট চেন হাইড্রোকার্বন থাকে সেগুলো কি হয়, খুব সহজেই বায়োডিগ্রেডেবল হয়ে যেতে পারে। তাই এই ধরনের অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট তৈরি করা উচিত বা এই ধরনের রিপ্লেসমেন্ট খোঁজা উচিত। আমাদের মনে করো কোনো প্রোডাক্ট আমরা যেটা তৈরি করছি, কোনো কেমিক্যাল কম্পাউন্ডস আমরা যেটা তৈরি করছি, যেটা আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার সাথে সাথে মানে তার পারপাস ফুলফিলের সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে যে সেই কেমিক্যাল কম্পাউন্ডটা বা সেই প্রোডাক্টটা যেন বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয়, সেটা যেন এনভায়রনমেন্টের উপরে কোনো ওয়ার্স্ট ইম্প্যাক্ট না আসতে পারে তার জন্য। অথবা মনে করো সেটা যদি বায়ো অ্যাকুমুলেটিভ হয় তাতেও প্রবলেম হবে, কারণ সেখান থেকে টক্সিসিটি জেনারেট হবে। সেখান থেকে মনে করো আফটার ডিগ্রেডেশন যদি ধীরে ধীরে সেটা ডিগ্রেড করে, হতেই পারে সেখান থেকে স্মলার ফ্র্যাগমেন্ট থেকে মনে করো টক্সিসিটি জেনারেট হচ্ছে, হার্মফুল কোনো কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেগুলোও যেন না হয়। আর ওভারঅল হচ্ছে বায়োলজিক্যালি যদি ডিগ্রেডেবল না হয় তাহলে আলটিমেটলি বায়ো অ্যাকুমুলেটিভ যদি হয় সেখানে হিউজ পরিমাণ ওয়েস্টও জেনারেট হবে, তাই না? তাই আমাদের এগুলোও দেখতে হবে যে আলটিমেটলি আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা যেন বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয়, এবং আফটার ডিগ্রেডেশন যে স্মলার ফ্র্যাগমেন্ট তৈরি করছে সেগুলোও যেন টক্সিক ইন নেচার হয়, টক্সিক ইন নেচার যেন না হয়, হার্মফুল ইন নেচার যেন না হয়, এবং এনভায়রনমেন্টের ওপরে যেন কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না আসে।
এখন এইখানে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা পাই যে মনে করো এই কনসেপ্ট অনুযায়ী আমাদের যে লাভগুলো হবে, যে বেনিফিটগুলো হবে, সেগুলো কি, সেটা হচ্ছে মিনিমাইজ পারসিস্টেন্স। মিনিমাইজ পারসিস্টেন্স বলতে কি বলতে চাইছে, যে আমরা কোনো কেমিক্যাল কম্পাউন্ডস বা ম্যাটেরিয়ালস যেগুলো আমরা তৈরি করছি, সেই পাথওয়েটাকে এমনভাবে ডিজাইন করছি যে সেটা খুব সহজেই ডিগ্রেড করে যাবে বা বায়োলজিক্যালি ডিগ্রেড হবে। আর তাই যদি হয় তাহলে আলটিমেটলি কী হবে, এনভায়রনমেন্টে সেগুলো কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে না, মানে বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্টস হচ্ছে না, বায়োলজিক্যালি অ্যাকুমুলেট হচ্ছে না সেটা। তাহলে এনভায়রনমেন্টের ওপরে যে তার পারসিস্টেন্স টাইমটা সেটা খুব কমে যাচ্ছে, তাই মিনিমাইজ পারসিস্টেন্স হচ্ছে। কারণ কি, কারণ খুব সহজেই সেটা যদি বায়োডিগ্রেডেবল হয় তার পারসিস্টেন্স কমে যাবে, যে অনেক সময় ধরে এনভায়রনমেন্টের ওপরে সেটা আনচেঞ্জ হিসেবে পড়ে থাকতে পারবে না, কারণ সহজেই সে বায়োডিগ্রেডেবল হবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে অ্যাভয়েড টক্সিসিটি। এখন আমরা যেটা বলছিলাম যে ডিগ্রেডেশন প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, নন টক্সিক হওয়া উচিত বা হার্মফুল হবে না, যাতে এনভায়রনমেন্টের ওপরে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট না আসে। আচ্ছা, এর কারণে আর একটা খুব সুন্দর সুবিধা হবে, সেটা কি, ইকোসিস্টেম আমাদের ভালো থাকবে। ইকোসিস্টেমের ওপরেও কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। তাই যদি মনে করো যে ডিগ্রেডেড প্রোডাক্টসগুলো হবে, আফটার ডিগ্রেডেশন যে স্মলার ফ্র্যাগমেন্টসে ভেঙে যাচ্ছে, সেগুলো থেকে যদি মনে করো কোনো ধরনের হার্মফুল এফেক্ট আসে, তাতেও তো প্রবলেম হবে। তাই সেখান থেকে যদি কোনো ধরনের টক্সিসিটি জেনারেট না হয়, নন টক্সিক প্রোডাক্টস জেনারেট হয়, তাহলে সুবিধাটা কী হবে, সুবিধাটা হচ্ছে এনভায়রনমেন্টের ওপরেও কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসছে না, তার সাথে হচ্ছে ইকোসিস্টেম এবং হেলথও ভালো থাকবে। ওভারঅল ইকোসিস্টেমের ওপরেও কোনো ধরনের কোনো ওয়ার্স্ট ইম্প্যাক্ট আসবে না। আর থার্ড ওয়ান হচ্ছে কি, রিসাইক্লিং, এনেবেল রিসাইক্লিং। এটা খুব ভালো জিনিস, এটা বোঝা উচিত যে যদি ডিগ্রেড হয়ে যায় তাহলে আলটিমেটলি কী হচ্ছে, বিভিন্ন যে কেমিক্যাল কম্পোনেন্ট যেগুলো হচ্ছে আমরা কোনো কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল প্রোডাক্ট তৈরি করার জন্য ইউজ করছি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফিরে পাচ্ছি, সেগুলো রিসাইকেল হচ্ছে, সেগুলো রিইউজ হচ্ছে। কিন্তু যদি ডিগ্রেডেশন না হয়, যদি সেটা অ্যাকিউমুলেট হতে থাকে ধীরে ধীরে এনভায়রনমেন্টে, তাহলে কিন্তু তার রিইউজ হচ্ছে, সেগুলোকে রিইউজ করা সম্ভব নয়, সেগুলোকে রিসাইকেল করা সম্ভব নয়। কিন্তু যদি বায়োডিগ্রেডেবল হয়ে থাকে, তাহলে যে কেমিক্যাল কম্পোনেন্টস দিয়ে আমরা এই ধরনের প্রোডাক্ট তৈরি করছি, সেগুলো কিন্তু আবার আমরা রিকভার করতে পারি, আবার আমরা রিইউজও করতে পারি। ইম্পর্টেন্স অফ ডিজাইনিং ফর ডিগ্রেডেশন। এখন ডিগ্রেডেশনের প্রয়োজনীয়তাটা কী আছে, ফার্স্ট ওয়ান ইজ এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট। যদি আমরা এই ধরনের কোনো বায়োডিগ্রেডেবল কেমিক্যাল কম্পাউন্ডস বা কেমিক্যাল ম্যাটেরিয়ালস ইউজ না করি, বা প্রোডাক্ট যেগুলো আমরা তৈরি করছি সেগুলো যদি বায়োডিগ্রেডেবল না হয়, তাহলে কী হবে, আলটিমেটলি এনভায়রনমেন্টে সেগুলো অ্যাকুমুলেট হতে থাকবে এবং সেগুলো পারসিস্টেন্ট হবে, এবং তাতে কী হবে, এনভায়রনমেন্টের ক্ষতি হবে, কারণ ওয়েস্টেজ জেনারেট হচ্ছে, বাই প্রোডাক্টস আসছে, আলটিমেটলি বাই প্রোডাক্টস না হলে কী হবে, ওয়েস্ট জেনারেট হচ্ছে, এবং আলটিমেটলি কী হচ্ছে, এখানে এনভায়রনমেন্টের ক্ষতি হবে, এনভায়রনমেন্টের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আর কি হতে পারে, এখানে যেরকম লেখা আছে হিউম্যান হেলথ, শুধুমাত্র হিউম্যান হেলথ নয়, পুরো ইকোসিস্টেমের ক্ষতি হবে, কারণ আলটিমেটলি কী হবে, সেখান থেকে টক্সিক কোনো ম্যাটেরিয়ালস জেনারেট হতে পারে, সেখানে হিউম্যান হেলথ অথবা অল ওভার ইকোসিস্টেমের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আর একটা জিনিস কি, রিসোর্স কনজারভেশন। যদি সেখানে বায়োডিগ্রেডেবল হয়ে থাকে, তাহলে আমরা যেটা বলছিলাম, বায়োডিগ্রেডেবল হলে কী হবে, যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসগুলো আমরা ইউজ করছি কোনো না কোনো কেমিক্যাল কম্পাউন্ডস বা প্রোডাক্টস তৈরি করার জন্য, সেগুলোকে আমরা রিকভার করতে পারছি, সেগুলোকে আবার আমরা রিইউজ করতে পারছি। কিন্তু যদি সেটা বায়োডিগ্রেডেবল না হয়, যদি সেটা অ্যাকুমুলেটিভ হয়, ধীরে ধীরে এনভায়রনমেন্টে অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে কি আমরা সেগুলো ফিরে পাবো? আমরা তো সেই পার্টিকুলার কেমিক্যাল কম্পোনেন্টগুলো ফিরে পাবো না। তাই রিসোর্স কনজারভেশন মুশকিল হবে, সেক্ষেত্রে রিসোর্স কনজারভেশন আমরা করতে পারবো না। রিসোর্স কনজারভেশন তখনই সম্ভব সেটা যদি বায়োডিগ্রেডেবল প্রোডাক্টস হয়, কারণ যে কেমিক্যাল কম্পোনেন্টসগুলো আমরা ইউজ করছি সেগুলোকে আমরা রিইউজ করতে পারবো। তাই ন্যাচারাল যে রিসোর্সগুলো আছে সেগুলোকে আমরা কনজার্ভ করতে পারবো, সেগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারবো। এই সব কারণে অ্যাকচুয়ালি ডিগ্রেডেশন, যে কেমিক্যাল কম্পাউন্ডস যেগুলো আমরা বলছিলাম, যে এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডস যেগুলো ডিগ্রেড করবে, বায়োডিগ্রেডেবল হবে, এই রকম সিনথেসিস বা এই ধরনের পাথওয়ে ডিজাইন করা খুব প্রয়োজন। কী কী ধরনের স্ট্র্যাটেজিজ আমরা এখানে ইনভলভ করতে পারি, ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজিজ ফর ডিজাইনিং বায়োডিগ্রেডেবল কেমিক্যালস। কী কী হতে পারে, ফার্স্ট ওয়ান ইজ মলিকিউলার ডিজাইন। কেন মলিকিউলার ডিজাইন আমরা কি বলছি, কেন বলছি, কারণ বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপস আছে, বিভিন্ন ধরনের লিঙ্কেজেস আছে, যেগুলো কি অ্যাকচুয়ালি সাসেপ্টেবল টু ডিগ্রেডেশন। তাই সেই ধরনের ফাংশনাল গ্রুপ, সেই ধরনের লিঙ্কেজ অ্যাকচুয়ালি আমার পার্টিকুলার সেই মলিকিউলে আনা উচিত। তাহলে সেক্ষেত্রে কী হবে, মলিকিউলটাকে আমি ডিজাইন করছি, মলিকিউলার ডিজাইন এখানে প্রয়োজন। তাহলে এই ধরনের স্ট্র্যাটেজি আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমাদের এক ধরনের এই রকম মলিকুলার ডিজাইন আনতে হবে যাতে কিনা সেটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হতে পারে। সেখানে হতে পারে কোনো না কোনো ফাংশনাল গ্রুপকে আমি ইনকর্পোরেট করছি, হতে পারে কোনো না কোনো লিঙ্কেজকে আমি ইনকর্পোরেট করছি, যার কারণে এটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হবে। সেকেন্ড কি, ফর্মুলেশন অ্যাডজাস্টমেন্ট। এখন এই যে প্রোডাক্ট ফর্মুলেশন হচ্ছে, প্রোডাক্ট ফর্মুলেশনটাকে আমরা ধীরে ধীরে মডিফাই করতে হবে যাতে অ্যাকচুয়ালি ডিগ্রেডেবিলিটির চান্স বাড়ে। যেরকম হতে পারে, ধরে নাও যে বায়োডিগ্রেডেবল সলভেন্ট আমরা ইউজ করলাম, অথবা হতে পারে মনে করো বায়োডিগ্রেডেবল কেরিয়ারও ইউজ করলাম।
থার্ড কি, লাইফ সাইকেল কনসিডারেশন। প্রথমত দেখতে হবে যে ওই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড বা ওই পার্টিকুলার কেমিক্যাল প্রোডাক্ট যেটা আমরা তৈরি করতে চাইছি তার অ্যাকচুয়ালি লাইফ সাইকেল কতটা, তার লাইফ সাইকেল যতটা আছে তারপরে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের অপরচুনিটি, বিভিন্ন ধরনের জিনিস আমাদের খুঁজতে হবে যাতে তার ডিগ্রেডেবিলিটির প্রপোর্শন বা ডিগ্রেডেবিলিটির চান্স বাড়তে পারে, সেটা মলিকুলার ডিজাইন হোক, ফর্মুলেশন অ্যাডজাস্টমেন্ট হোক। বাট আফটার ইভ্যালুয়েটিং দ্য লাইফ সাইকেল, সেই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ডের নর্মাল লাইফ সাইকেল কতটা জানার পরে অ্যাকচুয়ালি সেটা তারপরে আমাদের বিভিন্ন ধরনের অপরচুনিটি খোঁজা উচিত, সেটাকে কী করে ইমপ্রুভ করা যেতে পারে, তার ডিগ্রেডেবিলিটি কীভাবে ধীরে ধীরে ইমপ্রুভ করা যেতে পারে। ফ্যাক্টরস টু কনসিডার ইন ডিগ্রেডেশন ডিজাইন, কী কী ফ্যাক্টরস আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা ডিগ্রেডেশন টেকনিক অ্যাপ্লাই করছি বা ডিগ্রেডেশন ডিজাইন অ্যাকচুয়ালি আমরা যখন কনসিডার করছি, কী কী ধরনের ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশনস। দেখো এনভায়রনমেন্টাল যে কন্ডিশনসগুলো হয়, যেরকম পিএইচ মানে সেটা অ্যাসিডিক হতে পারে, সেটা বেসিক হতে পারে, টেম্পারেচারটা সেটা রুম টেম্পারেচার হতে পারে, কোল্ড হতে পারে, সেটা মনে করো এক্সেসিভ টেম্পারেচার হতে পারে, লাইট এক্সপোজার ইন প্রেজেন্স অফ সানলাইট হতে পারে অথবা ইন অ্যাবসেন্স অফ সানলাইট হতে পারে, অ্যান্ড প্রেজেন্স অফ মাইক্রো অর্গানিজম, যে লিভিং অর্গানিজমস আছে তার মধ্যেই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। এই কারণে অ্যাকচুয়ালি ডিগ্রেডেশন রেটের হেরফের হতে পারে। তাই এই ধরনের কন্ডিশনগুলোকে আমার মাথায় রাখতে হবে যে কোন কন্ডিশনের ওপরে আমার কেমিক্যাল কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল হবে বা ডিগ্রেডেশন হচ্ছে। তাই এই ধরনের কন্ডিশনগুলো আমার মাথায় রাখতে হবে যে সেটা কি টেম্পারেচারে হচ্ছে, নাকি লাইট এক্সপোজারে হচ্ছে, নাকি নর্মাল মনে করো লিভিং অর্গানিজমের যে মধ্যে যে ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে তার কারণে হচ্ছে, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। সেইভাবেই অ্যাকচুয়ালি আমি সেই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ডটার ডিজাইন করতে পারবো যে এটা বায়োডিগ্রেডেবল হবে কিনা এবং হলে কীরকমভাবে হবে। সেকেন্ড হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। ওই যে বলছিলাম যে বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপস হতে পারে, বিভিন্ন ধরনের বন্ড হতে পারে, যে সেইগুলো হচ্ছে বিভিন্ন রকমভাবে অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল হতে পারে। তো এই পার্টিকুলার কোন ধরনের কোনো ফাংশনাল গ্রুপস সেখানে প্রেজেন্ট আছে কিনা, কী ধরনের বন্ড আছে, মলিকুলার সাইজটা কিরাম, সেগুলো সম্বন্ধে অ্যাকচুয়ালি আমাদের ভালো করে জানতে হবে। কারণ এটা অ্যাকচুয়ালি ডিগ্রেডেশনের জন্য খুব বেশ একটা বড়সড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ কেমিক্যাল যে স্ট্রাকচারটা আছে সেটা খুব বেশি রেসপন্সিবল বায়োডিগ্রেডেবলের জন্য, কারণ তার মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপস বা বন্ডস যে প্রেজেন্ট আছে সেগুলো অ্যাকচুয়ালি কী হয়, সাসেপ্টেবল টু বায়োডিগ্রেডেশন বা সাসেপ্টেবল টু ডিগ্রেডেশন। তো কী ধরনের ফাংশনাল গ্রুপস আছে, তারা কীরকমভাবে বিহেভ করবে, কী ধরনের বন্ড আছে, মলিকুলার সাইজটা কীরকম, তারা অ্যাকচুয়ালি কোনো ডিগ্রেডেশনে এফেক্ট করবে কিনা, এগুলো আমাকে আগে থেকে জেনে নিতে হবে। Intended, third one is intended use. The expected lifetime and application of a chemical or product should guide the degradation design. এখন হতেই পারে যে কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড বা প্রোডাক্ট তার মনে করো যে নর্মাল লাইফ সাইকেলটাই খুব কম, তাহলে আমার ডিগ্রেডেশনের জন্য খুব বেশি মলিকুলার ডিজাইন বা খুব বেশি ইনোভেশন কিছু করার দরকার নেই। কিন্তু মনে করো তার লাইফ টাইম অনেক বেশি, মনে করো অনেক বেশি দিন ধরে সে এনভায়রনমেন্টে পারসিস্ট করতে পারে, অথবা এটাও ধরতে পারো যে সেটা এক ধরনের বায়ো অ্যাকুমুলেটিভ প্রোডাক্ট। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের ডিজাইনটা খুব ভালো করতে হবে যাতে অ্যাকচুয়ালি সেটা নর্মালি খুব ভালোভাবে বা বায়োডিগ্রেডেবল হতে পারে। লাস্ট ওয়ান, দ্যাট ইজ রেগুলেটরি রিকোয়ারমেন্টস। এখন রেগুলেটরি রিকোয়ারমেন্টসের খুব প্রয়োজন স্বভাবতই, কারণ যেগুলো আমরা নতুন একটা পাথওয়েতে বানাবো যে আফটার ডিগ্রেডেবিলিটি কী ধরনের অ্যাকচুয়ালি ডিগ্রেডেশন প্রোডাক্টস তৈরি হচ্ছে এবং তারপরে সেগুলোকে আমরা কীরকমভাবে ডিসপোজ করবো তাতে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো মনে করো এনভায়রনমেন্টে ক্ষতি হচ্ছে না বা টক্সিসিটি জেনারেট হচ্ছে না, সেইগুলো অ্যাকচুয়ালি আমাদের জানিয়ে রেগুলেটরি রিকোয়ারমেন্টস মানে রেগুলেটরি বোর্ড থেকে আমাদের পারমিশন নিতে হবে। কারণ আমরা মনে করো কোনো না কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা মনে করো আমরা তৈরি করছিলাম সেটার মনে করো রিপ্লেসমেন্ট আমরা যখন খুঁজছি, সেই রিপ্লেসমেন্টে অ্যাকচুয়ালি মনে করো সেটা যদি বায়োডিগ্রেডেবল হয়, বায়োডিগ্রেডেবল হওয়ার পরে সেখান থেকে কী ধরনের মনে করো প্রোডাক্টস তৈরি হচ্ছে এবং সেই প্রোডাক্টসগুলোর অ্যাকচুয়ালি কী ধরনের কোনো টক্সিসিটি থাকছে, ওগুলোতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকছে কিনা, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকছে কিনা, সেগুলোকে আমাদের ভালো করে জানতে হবে। সেই জানার উপর বেস করে বা তার উপরে বেস করে অ্যাকচুয়ালি রেগুলেটরি বোর্ড থেকে পারমিশন নিতে হবে সেগুলোকে ডিসপোজ করার জন্য। তাই রেগুলেটরি রিকোয়ারমেন্টস আমাদের মাথায় রাখতে হবে যে ওখান থেকে পারমিশন নেওয়ার জন্য। টাইপস অফ ডিগ্রেডেশন, কী ধরনের ডিগ্রেডেশন হতে পারে। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কি, বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে লিভিং অর্গানিজমসের মধ্যেই অ্যাকচুয়ালি কোনো না কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে, কোনো না কোনো ফাঙ্গি থাকতে পারে যেগুলো হচ্ছে পার্টিকুলার কেমিক্যাল প্রোডাক্টসটাকে বা পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ডটাকে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্টস বা স্মলার ফ্র্যাগমেন্টে ভেঙে দিচ্ছে, যেগুলো কিনা হার্মলেস, যেগুলো কিনা হার্মফুল হচ্ছে না। সেই এই ধরনের যে ডিগ্রেডেশন সেগুলোকে আমরা কি বলছি, বায়োডিগ্রেডেবল। কেন? কারণ লিভিং অর্গানিজমের মধ্যেই সেই ধরনের ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি প্রেজেন্ট।
আর একটা হতে পারে ফটো ডিগ্রেডেবল মানে কি বাই এক্সপোজার টু লাইট মানে সানলাইট হতে পারে, অথবা মনে করো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউভি রেডিয়েশন হয়। ইউভি রেডিয়েশনের কারণে কি হয় যে কেমিক্যাল কম্পাউন্ডটা থাকে সেটা পার্টিকুলার বিভিন্ন ধরনের স্মলার ফ্র্যাগমেন্টে বা স্মলার সিম্পলার কম্পাউন্ডসে ভেঙে যায়, যেগুলো কিনা নর্মালি হার্মলেস প্রোডাক্ট হয়। আর লাস্ট ওয়ান ইজ দ্যাট হাইড্রোলিটিক্যালি ডিগ্রেডেবল মানে কোনো না কোনো কেমিক্যাল কম্পাউন্ড হতেই পারে ইন প্রেজেন্স অফ ওয়াটার, তারা একটা কেমিক্যাল রিয়াকশন করছে এবং কেমিক্যাল রিয়াকশনের কারণে ওই কেমিক্যাল কম্পাউন্ডসের মধ্যে থাকা বিভিন্ন ধরনের বন্ড ভেঙে যেতে পারে এবং স্মলার ফ্র্যাগমেন্টসে তারা ভেঙে যায়। এই যে স্মলার ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হয় সেগুলো জেনারেলি টক্সিক হয় না, বা টক্সিক মানে না হওয়া উচিত, সেগুলো নন টক্সিক হওয়া উচিত এবং ওভারঅল এনভায়রনমেন্টের উপরে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট না আসা উচিত। তাই এই ধরনের এই ধরনের ডিগ্রেডেশন টাইপ হতে পারে, যে বায়োডিগ্রেডেবল হতে পারে বাই by presence of these bacteria in the living organisms, or by presence of fungi in the living organisms, or আর কি হতে পারে ফটো ডিগ্রেডেবল হতে পারে বাই এক্সপোজার টু লাইট, অথবা হতে পারে ইউভি রেডিয়েশন, যার কারণে হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ডগুলো স্মলার ফ্র্যাগমেন্টসে ভাঙছে। আর একটা হতে পারে কি হাইড্রোলিটিক্যালি ডিগ্রেডেবল, যে ইন প্রেজেন্স অফ ওয়াটার ওই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ডসটা জলের সাথে রিয়াকশন করে তার মধ্যে থাকা বিভিন্ন ধরনের বন্ড ভেঙে যাওয়ার কারণে স্মলার ফ্র্যাগমেন্টসে সেগুলো ভেঙে যাচ্ছে, এবং সেগুলো হচ্ছে নন টক্সিক কম্পাউন্ডস হচ্ছে আলটিমেটলি। এখানে কিছু কিছু চ্যালেঞ্জেস অ্যান্ড লিমিটেশনস আছে। প্রথমত হচ্ছে টেকনিক্যাল কমপ্লেক্সিবিলিটি। কারণ টেকনিক্যাল কমপ্লেক্সিবিলিটি কেন? কারণ মনে করো আমার প্রথমত কেমিক্যাল স্ট্রাকচারটার ডিটেল আন্ডারস্ট্যান্ডিং দরকার, কোন ফাংশনাল গ্রুপ কী ধরনের কাজ করছে, পার্টিকুলার কোনো সলভেন্টের এগেনস্টে কী ধরনের কী রকম বিহেভ করছে, কোনো বন্ড কী রকম বিহেভ করছে, পার্টিকুলার কোনো টেম্পারেচারে সেটা ভাঙছে কি না, কী ধরনের সেখানে ক্লিভেজ আছে, কী ধরনের সেখানে মেকানিজম আছে, সেইগুলো আগে জানতে হবে। সেই টেকনিক্যাল নলেজের আগে প্রথমত প্রয়োজন আছে, এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসেরও সম্বন্ধে আমাদের জানতে হবে, যেরকম পিএইচ, অ্যাসিডিক নেচার অথবা বেসিক নেচারে কী ধরনের বিহেভ করছে, টেম্পারেচারের বাড়ালে বা কমালে কী ধরনের সেখানে রিয়াকশান হতে পারে, অথবা মনে করো হতেই পারে যে কোনো না কোনো ধরনের সেখানে অ্যাডিশনাল কোনো সলভেন্ট থাকলে সেই সলভেন্টের সাথে তার কী ধরনের মেকানিজম হতে পারে। তাই অল ওভার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জানতে হবে, বা মনে করো আমরা বলছিলাম ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গি প্রেজেন্সে অ্যাকচুয়ালি কী ধরনের রিয়াকশন হতে পারে। তাই অল ওভার এই মেকানিজমটা আমায় জানতে হবে। তাই টেকনিক্যাল নলেজের এখানে খুব বেশি প্রয়োজন। সেকেন্ড ওয়ান ইজ দ্য পারফরমেন্স ট্রেড অফস। Optimizing degradability may compromise other desirable properties such as stability or effectiveness. কারণ কম্পাউন্ডটাকে তো আলটিমেটলি আমার স্টেবল হতে হবে। আলটিমেটলি আমি কেমিক্যাল কম্পাউন্ডটা তৈরি করছি গিয়ে আমার কোনো না কোনো পারপাস ফুলফিল করার জন্য, কিন্তু হতেই পারে যে বায়োলজিক্যালি ডিগ্রেড করার জন্য হতে পারে তার পার্টিকুলার যে প্রপার্টিসটা সেটার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে। এই পার্টিকুলার প্রপার্টিসটা যদি চেঞ্জ আসে তাহলে আলটিমেটলি আমার যে পারপাস সেটা তো ফুলফিল হবে না, এবং সেটা যদি খুব ফাস্ট বায়োলজিক্যালি ডিগ্রেড করে তাতেও একটা প্রবলেম হবে, কারণ সেটা স্টেবল হতে পারবে না। হতে পারে আমরা কোনো ফাংশনাল গ্রুপ সেখানে আমি এমন একটা অ্যাড করলাম যেটা বায়োলজিক্যালি ডিগ্রেড করছে, বাট কোনো একটা সলভেন্টের প্রেজেন্সে মনে করো তার প্রপার্টিজ আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি তার যে পারপাসে কেমিক্যাল কম্পাউন্ডসটা বানাচ্ছি সেই হিসেবে আমি ইউজ করতে পারবো না। তাই আমার আলটিমেটলি যে পারপাসে কম্পাউন্ডটা বানাচ্ছি সেই প্রপার্টিসটা তো মেনটেন করতে হবে। সেই প্রপার্টিসটা হতে পারে অনেক সময় আমরা মেনটেন করতে পারছি না ডিউ টু দিস কাইন্ড অফ মডিফিকেশন অথবা ডিউ টু দিস কাইন্ড অফ ডিজাইন। কারণ আমরা ডিজাইনটা এমনভাবে করছি যেটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হয়ে যাবে, সেটা তো হয়ে গেল, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার আলটিমেটলি তো পারপাসটাও ফুলফিল হতে হবে যে কারণে আমি কম্পাউন্ডটা বানাচ্ছি। হতেই পারে সেই পারপাসটা ফুলফিল করার সময় কোনো না কোনো প্রবলেম হচ্ছে, তার স্টেবিলিটির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, অথবা মনে করো কম্পাউন্ডটার এফেক্টিভিটি প্রবলেম হচ্ছে, এফেক্টিভনেস অতটা হচ্ছে না, যেরকম প্রপার্টিজ আগে দেখাচ্ছিল আগে হয়তো এতটা দেখাচ্ছে না, এরকম প্রবলেম হতে পারে। আর লাস্ট ওয়ান ইজ দ্য রেগুলেটরি ব্যারিয়ার্স। রেগুলেটরি ব্যারিয়ার্স কি? কারণ যে কম্পাউন্ড আমরা ইউজ করছিলাম তার করসপন্ডিং একটা এক্সিস্টিং রেগুলেশনস আর টেস্টিং ছিল, যেটা কিনা যেটা এখন নতুনভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ এখন নতুন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী হবে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রোডাক্ট হয়তো তৈরি হতে পারে, কারণ বায়োডিগ্রেডেবল যেহেতু হবে স্মলার ফ্র্যাগমেন্টসে ভাঙবে, তাহলে তার জন্য টেস্টিং রিকোয়ারমেন্টস আলাদা হবে, তার জন্য রেগুলেশনস আলাদা হবে। তাই এই ধরনের রেগুলেটরি ব্যারিয়ার্স সেখানে থাকলেও থাকতে পারে। আর লাস্ট ওয়ান, দ্যাট ইজ কনক্লুশন অ্যান্ড ফিউচার কনসিডারেশনস। কন্টিনিউড ইনোভেশন। এরকম নয় যে আজ আমরা কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড ডিজাইন করে দিলাম সেটা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল মানে কাজ এখানে শেষ হয়ে গেল, তা একদমই নয়। কারণ কি, আজ যেটা মনে করো তুমি একটা ইনোভেশন করবে বা গ্রিন ইনোভেশন করবে, হয়তো দেখা যেতে পারে পরবর্তীকালে সেখান থেকে বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, যে স্মলার ফ্র্যাগমেন্টসে যেগুলো ভেঙে যাচ্ছে, হতে পারে সেখান থেকে হালকা কিছু টক্সিসিটি হয়তো জেনারেট করছে। তাই কন্টিনিউড ইনোভেশন এখানে দরকার আছে, কারণ আমরা অলওয়েজ একটা বেটার ফিউচার চাই। আজ যে জিনিসটা তৈরি হয়েছে
হয়েছে, কাল এর থেকেও যেন ভালো এটা তৈরি হতে পারে। তাই ডিজাইনিং ফর ডিগ্রেডেশন ইজ আ কি অ্যাসপেক্ট অফ গ্রিন কেমিস্ট্রি অ্যান্ড ফার্দার অ্যাডভান্সমেন্টস আর ক্রুশিয়াল। এবং ধীরে ধীরে আমাদের এটা কী করতে হবে, ইনোভেশনটাকে কন্টিনিউ করতে হবে এবং ধীরে ধীরে এরকম দেখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা গ্রিনার সাবস্টিটিউটের প্রয়োজন। কীরকমভাবে আমরা প্রত্যেকটা কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো নর্মালি বায়োলজিক্যালি ডিগ্রেড করতে পারছে না, তার করসপন্ডিং একটা রিপ্লেসমেন্ট আমরা করতে পারি, যেগুলো কিনা বায়োলজিক্যালি ডিগ্রেডেবল হবে, বায়ো অ্যাকুমুলেটিভ হবে না এবং এনভায়রনমেন্টের উপরে কোনো না কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। সেকেন্ড কি, ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন। এখন মনে করো যে কেমিস্ট বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ কীরকম কাজ করছে, বিভিন্ন ধরনের বন্ড কীরকমভাবে ব্রেক হচ্ছে, কোন টেম্পারেচার কীরকম ভাঙছে বা পিএইচ হেরফের করলে কীরকমভাবে বিহেভ করছে, এগুলো জানতে পারবে। বাট যে টেকনিক্যাল নলেজগুলো, মনে করো কোন ইনস্ট্রুমেন্ট কীরকমভাবে কাজ করবে, অথবা মনে করো এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টেরও এখানে প্রয়োজন। কারণ কি, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট বলতে পারবে যে এনভায়রনমেন্টের ওপরে কোনো পার্টিকুলার কোনো কম্পাউন্ড কীরকমভাবে এফেক্ট করছে। তাই এখানে কেমিস্ট মনে করো সেই ডিজাইনটা করতে পারবে, কিন্তু তার অ্যাকচুয়ালি অ্যাডিশনাল হেল্প দরকার। কেন? কারণ মনে করো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ধরনের মেশিনারি পার্টে ইঞ্জিনিয়ার্সের এবং এনভায়রনমেন্টের ওপরে যে ধরনের ইম্প্যাক্ট আসছে তার যে রিপোর্ট, সেটা কে দেবে? সেটা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট দেবে। তাই এদের সবাইকে একসাথে কাজ করতে হবে আলটিমেটলি একটা এফেক্টিভ ডিগ্রেডেবল সলিউশন বার করার জন্য। লাস্ট ওয়ান ইজ দ্য হলিস্টিক অ্যাপ্রোচ, দ্যাট ইজ degradation design should be considered alongside other green chemistry principles for maximum impact. Other green chemistry principles already আমরা পড়েছি এবং তার সাথে এটাকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে যাতে আলটিমেটলি গ্রিন কেমিস্ট্রি যে অল ওভার গোল সেটা ফুলফিল হতে পারে। ওকে, সো আমরা এবারে যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপাল নাম্বার 11, analyze processes in real time to prevent pollution, which states that monitor chemical reactions in real time to prevent the formation and release of any hazardous substances. এর মাধ্যমে কি বলতে চেয়েছে, এর মাধ্যমে এটা বলা হচ্ছে যে মনে করো কোনো কেমিক্যাল প্রসেস যখন হচ্ছে, কোনো কেমিক্যাল রিয়াকশান যখন হচ্ছে, অ্যাকচুয়ালি সেই সময় এটাকে রিয়েল টাইম মনিটর করা উচিত। রিয়েল টাইম মনিটর করা উচিত মানে কি, যে সময় রিয়াকশানটা হচ্ছে সেই সময়ই কন্টিনিউয়াস মনিটর করা উচিত। এখন সেই সময় মনিটর করলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে কোনো ধরনের কোনো যদি আনওয়ান্টেড বা আনডিজায়ার্ড কোনো প্রোডাক্ট তৈরি হয় এবং সেই আনডিজায়ার্ড প্রোডাক্টটা যদি মনে করো কোনো ধরনের কোনো টক্সিক প্রোডাক্ট হয়, তাহলে সেটা আমরা জানতে পারবো। সেটা মনে করো অ্যাক্সিডেন্টালি কোনো সাইড রিয়াকশান যদি হয়, সেখান থেকে যদি কোনো বাই প্রোডাক্ট তৈরি হয়, কোনো ওয়েস্ট জেনারেট হয়, সেটাও আমরা জানতে পারবো। তাই এখানে যদি আমরা কোনো মনিটর করি, ওটা রিয়েল টাইম মনিটর করি, তাহলে আগে থেকেই একটা ওয়ার্নিং সাইন পাওয়া যায় যে অ্যাকচুয়ালি সেটাকে করা উচিত কি করা উচিত নয়। তাই অ্যাকচুয়ালি কোনো না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার আগে, কোনো মেজর অ্যাক্সিডেন্ট বা কোনো মেজর ইনসিডেন্ট হওয়ার আগেই অ্যাকচুয়ালি সেই রিয়াকশানটাকে চাইলে বন্ধ করে দেওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে এখানে সেটাকে অ্যানালাইজ করে কীভাবে, মানে রিয়েল টাইম যে মনিটর আমরা বলছি, রিয়েল টাইম মনিটর করে কীভাবে। সাপোজ এ টু বি একটা রিয়াকশান তুমি করতে চাও, যে এ তোমার রিয়াক্ট্যান্ট, বি হচ্ছে তোমার ডিজায়ার প্রোডাক্ট অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ তুমি রিয়েজেন্ট সেখানে ইউজ করছো। এখন এ থেকে বি যখন তোমার তৈরি হবে, ফর এক্সাম্পল, তাহলে বি এর পার্টিকুলার যদি মনে করো তোমার ডিজায়ার্ড বি থাকে, তাহলে বি এর মনে করো টিএলসি তুমি জানতে পারবে, বিয়ের মনে করো এনিমার স্পেকট্রা তুমি জানতে পারবে এবং বিয়ের ক্ষেত্রে মনে করো ক্রোমাটোগ্রাফি বিভিন্ন ডেটা তুমি জানতে পারবে। তাহলে সেক্ষেত্রে মনে করো যে সলিউশন মিক্সচার, মানে মনে করো তুমি এ থেকে বি যখন রিয়াকশানটা করছো, সেইখানে যে প্রোডাক্ট মিক্সচার তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট মিক্সচারের যদি তুমি এনএমআর অ্যানালিসিস করো বা ক্রোমাটোগ্রাফি অ্যানালিসিস করো, যদি সেখানে দেখো যে ওই ডিজায়ার প্রোডাক্ট ছাড়া আরও অনেক রকম প্রোডাক্ট সেখানে আছে বা অন্যান্য কোনো এনএমআর ডেটা তুমি পাচ্ছ, অন্যান্য কোনো ক্রোমাটোগ্রাফিক ডেটা তুমি পাচ্ছ, তার মানে তুমি জানতে পারবে সেখানে কোনো না কোনো বাই প্রোডাক্টস পাচ্ছ। এবার সেই বাই প্রোডাক্টসটাকে অ্যানালাইজ করে দেখতে হবে অ্যাকচুয়ালি সেটা হ্যাজার্ডাস কিনা, সেটা টক্সিক কিনা, এবং সেটা কতটা পরিমাণে তৈরি হচ্ছে, বাই প্রোডাক্টের পরিমাণ কত, এবং সেখানে কোনো মনে করো অ্যাক্সিডেন্টাল কিছু চান্স আছে কি নেই। তাই এইখান থেকে তুমি সেটাকে মনিটর করতে পারছো। এই রিয়েল টাইম মনিটর যদি করা যায়, তাহলে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আগে থেকেই একটা ওয়ার্নিং সাইন পাওয়া যায় যে রিয়াকশানটাকে অ্যাকচুয়ালি করা উচিত কি উচিত নয়, এবং সেখানে মনে করো কতটা পার্সেন্টেজ ইল্ড হতে পারে কি পারে না, কোন ধরনের বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, ডিজায়ার্ড প্রোডাক্ট কতটা হতে পারে, এগুলো সবই মোটামুটি ধীরে ধীরে জানা যেতে পারে। তাহলে এখন আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়েল টাইম প্রসেস, প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ডেটা কালেকশন। ডেটা আমাকে কালেক্ট করতে হবে, কন্টিনিউয়াস মনিটরিং অফ কি প্রসেস প্যারামিটার্স ইন রিয়েল টাইম। কারণ ডেটা আমাকে কালেক্ট করতে হবে মানে কি, যে মনে করো সেটা এনএমআর ডেটা হতে পারে, সেটা মনে করো ক্রোমাটোগ্রাফিক ডেটা হতে পারে, বিভিন্ন ডেটা আমাকে ধীরে ধীরে কালেক্ট করতে হবে ওই পার্টিকুলার রিয়াকশান মিক্সচার থেকে। এবং পরবর্তীকালে কী করতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে সেই ডেটাটাকে আমায় অ্যানালাইজ করতে হবে। সাপোজ যেরকম বলছিলাম, মনে করো এ টু বি আমি একটা ট্রান্সফরমেশন করছি, আমি রিয়াকশান মিক্সচার থেকে দেখলাম ওই বি তো তৈরি
তৈরি হচ্ছে ফর এক্সাম্পল ক্রোমাটোগ্রাফিক ডেটা বা এনএমআর থেকে পাচ্ছি, কিন্তু সেখানে মনে করো আরও অনেক কিছু এনএমআরে আরও অনেক কিছু সিগন্যাল আছে, অথবা ক্রোমাটোগ্রাফি থেকে আরও অনেক কিছু সিগন্যাল আছে, সেখান থেকে আমি সেগুলোকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করা মানে কি, যে সেখান থেকে দেখতে হবে ওটা কোন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা টক্সিক কিনা, সেই প্রোডাক্টটা হ্যাজার্ডাস কিনা, এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট আসবে কিনা, কোনো অ্যাক্সিডেন্টের চান্স আছে কিনা, এগুলো আমাকে অ্যানালাইজ করতে হবে। এই অ্যানালাইজ করার পরেই কিন্তু র্যাপিড রেসপন্স, তারপরেই রেসপন্স করতে হবে যে ওই আলটিমেট রিয়াকশানের কন্ডিশনটাকে চেঞ্জ করা হবে কিনা, সেটাকে মডিফাই করা উচিত কিনা, আলটিমেট রিয়াকশানটাকে করা যাবে কিনা, বা কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট, কোনো ধরনের ডিজাইন চেঞ্জ, মানে টেম্পারেচার, প্রেশার, অথবা মনে করো অন্য কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াকশান করানো, এইগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে কিনা সেটা আমায় দেখতে হবে। তো এই রেসপন্সটা র্যাপিড, কন্টিনিউয়াস, এই ধরনের যদি রিয়েল টাইম আমরা ডেটা অ্যানালিসিস করি, তাহলে আলটিমেটলি সেখানে একটা খুব সুন্দর ডিজাইনিং প্রসেস বার করা যেতে পারে সেখান থেকে, যাতে কোনো ধরনের এইরকম কোনো সাইড রিয়াকশান বা বাই প্রোডাক্টস বা ওয়েস্ট জেনারেশনের সাইন আগে থেকে পেয়ে আমরা সেখানে সেটাকে মডিফাই করতে পারি। বেনিফিটস অফ রিয়েল টাইম প্রসেস মনিটরিং। দেখো বেনিফিটসটা কি, পলিউশন প্রিভেনশন, কারণ আমরা যদি আগে থেকেই এটা আইডেন্টিফাই করতে পারি যে কোন ধরনের বাই প্রোডাক্টস তৈরি হয়ে যাচ্ছে, কতটা বাই প্রোডাক্টস তৈরি হচ্ছে, এবং তার কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে কিনা, সেটা হ্যাজার্ডাস বা টক্সিক কিনা আগে থেকেই যদি জানতে পারি, তাহলে সেটাকে আমি প্রিভেন্ট করতে পারবো। কীভাবে প্রিভেন্ট করবো? বাই ডিজাইনিং দ্যাট প্রসেস, বাই রিডিজাইনিং দ্যাট প্রসেস, অথবা বলতে পারো বাই মডিফাইং দ্য প্রসেস। আর কি, প্রসেস এফিসিয়েন্সি মানে কি, যখনই এই ধরনের কোনো কিছু হচ্ছে, আমি রিয়েল টাইম ডেটা যখন কালেক্ট করে অ্যানালাইজ করছি, তখন কিন্তু আমি জানতে পেরে যাচ্ছি যে কতটা পার্সেন্টেজ ইল্ড বা অ্যাটম ইকোনমি সেখানে কতটা হতে পারে। তাই সেখানে প্রসেস এফিসিয়েন্সি আমি বাড়াতে পারবো। কীভাবে? একই রকমভাবে সেই প্রসেসটাকে রিডিজাইন করে, অথবা মনে করো মডিফাই করে, সেখানে মনে করো বিভিন্ন ধরনের প্যারামিটার যেগুলো থাকে সেগুলোও মডিফাই করা যেতে পারে, টেম্পারেচার, প্রেশার, বা ইউজিং অফ ক্যাটালিস্টও হতে পারে। তাই সেখানে প্রসেস এফিসিয়েন্সিটা আমি খুব ভালো করে বাড়াতে পারি যদি আমি রিয়েল টাইম মনিটরিং করতে পারি। থার্ড হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স। কেন? কারণ রেগুলেটরি কমপ্লায়েন্সের বেনিফিট আমি এই কারণেই পাবো, আমি প্রথমেই যখন A to B ট্রান্সফর্ম করছি, আমি যখনই জানতে পেরে যাচ্ছি যে সেখানে কতটা পরিমাণ বাই প্রোডাক্ট বা টক্সিক বা হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, আমি প্রথমেই চাইবো সেগুলো না তৈরি করা যায় যাতে। তাই সেখানে আমি রিডিজাইন যখনই করছি, তাহলে আলটিমেটলি আমি এমন একটা প্রসেস তৈরি করতে চাইছি যেখানে বাই প্রোডাক্ট বা মনে করো হ্যাজার্ডাস বা টক্সিক কেমিক্যালস জেনারেটই কম হবে। তাহলে সেখানে রেগুলেটরি কমপ্লায়েন্স বা রেগুলেশন থেকে আমার যে পারমিশন, সেটা পেতে আমার অনেক সুবিধা হবে, বা ডকুমেন্টেশন প্রসেস করতে অনেক সুবিধা হবে। টেকনিক্স ফর রিয়েল টাইম প্রসেস, কী ধরনের টেকনিক্স আমরা ইউজ করতে পারি? ফার্স্ট আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপিক টেকনিক্স। এই স্পেকট্রোস্কোপিক টেকনিক্সের মধ্যে হতে পারে IR রামান স্পেকট্রোস্কোপি, UV ভিজিবল স্পেকট্রোস্কোপি। কেন? কারণ সেখান থেকে আমরা কেমিক্যাল কম্পোজিশন সম্বন্ধে জানতে পারি। সাপোজ A to B আমি একটা ট্রান্সফর্ম করছি, সেখানে বি প্রিডমিনেন্টলি তৈরি হচ্ছে কি না, নাকি বি এর সাথে C+D এরকম কোনো অ্যাডিশনাল বাই প্রোডাক্ট তৈরি হয়েছে, কতটা তৈরি হয়েছে, প্রিডমিনেন্ট কোনটা, BC কি মেজর তৈরি হয়েছে, নাকি CD কি মেজর তৈরি হয়েছে, নাকি বি মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে, এগুলো সবই আমরা IR স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোস্কোপি, UV ভিজিবল স্পেকট্রোস্কোপি থেকে জানতে পারবো। সেইখানে কেমিক্যাল কম্পোজিশন সম্বন্ধে আমাদের ধারণা আসবে। আর একটা কী হতে পারে, ইলেকট্রোকেমিক্যাল সেন্সার্স। এই ইলেকট্রোকেমিক্যাল সেন্সার্স মানে কি, পোটেনশিওমেট্রিক অ্যান্ড অ্যাম্পিরোমেট্রিক সেন্সার্স থেকে অ্যাকচুয়ালি ওই প্রসেসের প্যারামিটার্স সম্বন্ধে আমাদের আইডিয়া আসতে পারে। আর থার্ড ওয়ান ইজ দ্যাট প্রসেস অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস। লাস্ট ওয়ান যেটা আমরা বলছিলাম খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্রোমাটোগ্রাফি, মাস স্পেকট্রোমেট্রি অ্যান্ড আদার ল্যাব অন চিপ টেকনোলজি, সেখানে NMRও হতে পারে। যেরকম ক্রোমাটোগ্রাফি, মাস স্পেকট্রোমেট্রি থেকে আমরা কী জানতে পারি, যে পার্টিকুলার কী ধরনের ওখানে ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়ালি আছে, তাহলে আমরা আলটিমেটলি ওভারঅল মইটি সম্বন্ধে আমাদের একটা আন্দাজ আসতে পারে, এবং ওভারঅল এই ধরনের বিভিন্ন ক্রোমাটোগ্রাফি, NMR, মাস স্পেকট্রোস্কোপি সবগুলো অ্যাকচুয়ালি ইনকর্পোরেট করে আলটিমেটলি আমরা কেমিক্যাল কম্পাউন্ডের স্ট্রাকচারটাকে অ্যানালাইজ করতে পারি। এবং কেমিক্যাল কম্পাউন্ডের স্ট্রাকচার অ্যানালাইজ করার পরে আলটিমেটলি আমরা কী জানতে পারছি, যে আমার ডিজায়ার যদি বি হয়, সেই বিটা সত্যি তৈরি হয়েছে কিনা, সেই বিটা অ্যাকচুয়ালি প্রিডমিনেন্টলি তৈরি হয়েছে কিনা, সেটা মেজর প্রোডাক্ট কিনা, এবং বি এর সাথে অন্যান্য প্রোডাক্ট আরও তৈরি হচ্ছে কিনা। ফর এক্সাম্পল C বা D মানে আনডিজায়ার্ড কিছু তৈরি হচ্ছে কিনা, ওয়েস্টেজ জেনারেট হচ্ছে কিনা, বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে কিনা, বাই প্রোডাক্টটা কতটা পরিমাণ, মেজর না মাইনর, সেগুলো এই বাই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এবারে অ্যানালাইজ করতে হবে সেটা হ্যাজার্ডাস কিনা, টক্সিক কিনা। তাই এই ধরনের টেকনিক্স মানে এই ধরনের রিয়েল টাইম অ্যানালিসিস করার জন্য যে টেকনিক্সগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করছি, তার মধ্যে স্পেকট্রোস্কোপি এবং NMR এটা খুব ইম্পর্টেন্ট। Identifying and mitigating
পলিউশন রিস্ক। তাহলে প্রথম হচ্ছে আমরা যখন অ্যানালিসিস করে নিয়েছি, ফর এক্সাম্পল এ টু বি ট্রান্সফরমেশনের সময় আমি সিডি পেয়েছি, সিডি বাই প্রোডাক্ট আসছে, এই বাই প্রোডাক্টটা এবার দেখতে হবে যে অ্যাকচুয়ালি সেটা হ্যাজার্ডাস কিনা এবং টক্সিক কিনা। আগে সেটাকে অ্যানালাইজ করতে হবে অ্যাজ পার ডেটা, এবং দেখতে হবে তাদের রিস্ক কতটা আছে, এনভায়রনমেন্টাল উপরে ইম্প্যাক্ট কতটা আছে, আর তার করসপন্ডিং অ্যাকচুয়ালি আমায় মেজারমেন্ট নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে হ্যাজার্ডাস আইডেন্টিফিকেশন, কতটা হ্যাজার্ড সেখানে আছে, সেটা আদৌ হ্যাজার্ডাস কিনা, সেটা আদৌ টক্সিক কিনা, সেটা আমায় জানতে হবে। এই যে টক্সিসিটি বা হ্যাজার্ডাসের উপরে বেস করে দেখতে হবে সেখানে রিস্ক কতটা, এনভায়রনমেন্টের ওপরে অ্যাকচুয়ালি কতটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা আমায় জানতে হবে, সেটা অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করতে হবে, জানতে হবে না, সেটা অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করতে হবে। তারপরে অ্যাকচুয়ালি কন্ট্রোল মেজার্স বা করসপন্ডিং কন্ট্রোল মেজার্স অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে। মানে কি, সেখানে বিভিন্ন ধরনের যে অপারেশনাল কন্ট্রোল হতে পারে সেটাকে রিডিজাইনিং করা, বিভিন্ন প্রপার্টিস চেঞ্জ করা, বা মনে করো যে রিয়াকশনের কন্ডিশন সেটাকে চেঞ্জ করা, সেই রিয়াকশনটাকে মডিফাই করে অন্যভাবে করা, সেগুলোকে আমাকে দেখতে হবে, যাতে মনে করো ফর এক্সাম্পল সিআরডি যদি হ্যাজার্ডাস কিছু তৈরি হয়, যাতে সেটা না তৈরি হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অপটিমাইজিং প্রসেস টু প্রিভেন্ট ওয়েস্ট, দ্যাট ইজ প্রসেস এফিসিয়েন্সি। প্রথমত হচ্ছে কি, যদি আমরা এই ওয়েস্টটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী কী হবে। প্রথমত হচ্ছে ইল্ড পার্সেন্টেজ বেড়ে যাবে, আর তার সাথে সাথে কী হবে, অ্যাটমিক ইকোনমিও বাড়বে। আর যদি আলটিমেট ইল্ড পার্সেন্টেজ আর অ্যাটমিক ইকোনমি বাড়ে, তাহলে আমরা বলতে পারি যে রিসোর্সটাকে আমরা ইউটিলাইজ করছি সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হবে। কারণ এ টু বি যদি আমি করতে চাই, সেখানে যদি সি আর ডি তৈরি না হয়, আমি রিয়েল টাইম অ্যানালিসিস যখন করছি এবং দেখছি যে সি আর ডি এখানে তৈরি হচ্ছে না, তাহলে আমার সুবিধাটা কী হচ্ছে, এ টু বি যদি বি প্রিডমিনেন্টলি তৈরি হয় তাহলে ইল্ড বাড়ছে, ইল্ড যদি বাড়ে তার মানে অ্যাটমিক ইকোনমিও, ইল্ড বাড়লে অ্যাটমিক ইকোনমি বাড়বে না, যদি ইল্ড বাড়ে এবং তার সাথে যদি বাই প্রোডাক্ট না তৈরি হয়, তার মানে অবশ্যই আমরা বলতে পারবো যে অ্যাটম ইকোনমিও সেখানে বাড়বে। তার মানে আমরা বলতে পারি যে রিসোর্স যেটা আমরা ইউজ করছি তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন সেখানে হচ্ছে, যেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির অ্যাকচুয়ালি অন্যতম লক্ষ্য। সেকেন্ড, ওয়েস্ট মিনিমাইজেশন। রিয়েল টাইম অ্যানালিসিস এই কারণেই করা হচ্ছে যে আমরা দেখতে চাইছি যে আমাদের যে ডিজায়ার প্রোডাক্টটা সেটা অ্যাকচুয়ালি প্রিডমিনেন্টলি তৈরি হচ্ছে কিনা, কারণ এর সাথে যাতে অন্যান্য কোনো বাই প্রোডাক্ট বা ওয়েস্টেজ না জেনারেট হয়, যেন কোনো হ্যাজার্ডাস বা টক্সিক কোনো অ্যাডিশনাল বাই প্রোডাক্ট যাতে না তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ওয়েস্ট মিনিমাইজেশন হচ্ছে, বা বলতে পারো যে বাই প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটাও রিডিউস হচ্ছে। এটাও গ্রিন কেমিস্ট্রির একটা অন্যতম লক্ষ্য। আর লাস্ট ওয়ান, দ্যাট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা সবসময়ের জন্য এই গ্রিন কেমিস্ট্রি বলে এসেছে। অ্যাডপ্ট গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালস ফর লং টার্ম এনভায়রনমেন্টাল প্রোটেকশন। আলটিমেটলি যদি আমরা এটা করতে পারি তাহলে লং টার্মে এটা অনেক বেশি পরিমাণে বেনিফিট হবে এবং এনভায়রনমেন্টের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট অনেক কমে যাবে। কেস স্টাডিজ কি, সাকসেসফুল রিয়েল টাইম পলিউশন প্রিভেনশন কোথায় কোথায় হতে পারে, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল প্রোডাকশন, ইলেকট্রনিক্স ফ্যাব্রিকেশন, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। যেরকম ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, রিয়েল টাইম প্রসেস মনিটরিং এনেবলড আর্লি ডিটেকশন অ্যান্ড মিটিগেশন অফ সলভেন্ট এমিশনস। ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং সময় বিভিন্ন ধরনের সলভেন্ট ইউজ করা হচ্ছে, সেই সলভেন্টের এমিশন অ্যাকচুয়ালি হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা রিয়েল টাইম অ্যাকচুয়ালি এই ডেটা অ্যানালিসিস থেকে আমরা পেয়ে যাব। কেমিক্যাল প্রোডাকশনের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা সবসময়ের জন্যই বলেছি যে বাই প্রোডাক্টস তৈরি হচ্ছে কিনা, এটা অ্যাকচুয়ালি অন্যতম জিনিস বা অন্যতম লক্ষ্য, যে বাই প্রোডাক্টস তৈরি হচ্ছে কিনা রিয়েল টাইম অ্যানালিসিসের মাধ্যমে আমাদের জানা, এবং এনার্জি কনজামশন কতটা এবং সেই এনার্জি কনজামশনটাকে কীভাবে কমানো যায় সেটাই আমরা রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস থেকে করতে পারি। থার্ড ওয়ান, দ্যাট ইজ ইলেকট্রনিক্স ফ্যাব্রিকেশন, কন্টিনিউয়াস মনিটরিং অফ এয়ার অ্যান্ড ওয়াটার কোয়ালিটি প্রিভেন্টেড দ্য রিলিজ অফ টক্সিক কেমিক্যালস। এখান থেকে কোনো টক্সিক কেমিক্যালস জেনারেট হচ্ছে কিনা সেটা আমরা রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস থেকে বলতে পারবো, থ্রু বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস আছে বা এনএমআর ডেটা আছে, সেখান থেকেও আমরা জানতে পারি, মাস স্পেকট্রোস্কোপি থেকে জানতে পারি, আইআর, রামান স্পেকট্রোস্কোপি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কোপির ডেটা থেকেও আমরা হেল্প নিতে পারি। লাস্ট ওয়ান, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, রিয়েল টাইম সেন্সার্স অপটিমাইজ ট্রিটমেন্ট প্রসেস টু মিট ডিসচার্জ রেগুলেশনস। তাহলে এখান থেকে কনক্লুশনস কি, যে গ্রিন কেমিস্ট্রি একদম যে পুরোপুরি তোমাকে সব কিছু সলভ করে দেবে তা একদমই নয়, এটা আমরা একবারও বলছি না, বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ টু প্রিভেন্টিং পলিউশন। যে আমরা পলিউট জিনিসটা করছি, যে এনভায়রনমেন্টে পলিউশনটা হচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার পিছনে গ্রিন কেমিস্ট্রির অনেক বড় ক্ষমতা বা অনেক বড় হাত আছে। কনক্লুশন কি এখান থেকে, প্রোঅ্যাক্টিভ পলিউশন প্রিভেনশন। যদি রিয়েল টাইম প্রসেস অ্যানালিসিস আমরা ঠিকমতো করতে পারি, যদি ঠিকমতো আমরা আইডেন্টিফাই করতে পারি কোন ধরনের বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা হ্যাজার্ডাস কিনা, সেটা টক্সিক কিনা, তাহলে প্রথমেই অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল রিস্ক অথবা এনভায়রনমেন্টের ওপরে যে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে সেটা আমরা আগে থেকেই জানতে পারবো, এবং আমরা পলিউশন প্রিভেনশনের জন্য এক স্টেপ আগে থাকবো। কেন? কারণ আমরা অলরেডি আগে থেকে জেনে গেছি যে এটা কী ধরনের হ্যাজার্ডাস বা কী ধরনের টক্সিসিটি দেখাতে পারে। তাই আমরা কি অলরেডি পলিউশন হওয়ার আগেই, মানে পলিউশন কোনো কিছু ক্রিয়েট হওয়ার আগেই সেটাকে প্রিভেন্ট করার জন্য ওয়ান স্টেপ ফরওয়ার্ড আমরা এগিয়ে গেছি।
সেকেন্ড, অপারেশনাল এফিসিয়েন্সি। এখন কন্টিনিউয়াস যদি আমরা মনিটর করতে পারি তাহলে আলটিমেটলি আমরা সেটাকে মডিফাই করে বা মনে করো প্রসেসটাকে ডিজাইন করে আলটিমেটলি কী করতে পারি যে বি প্রোডাক্টটাকে আমরা অ্যাট মোস্ট ম্যাক্সিমাম ইল্ড পার্সেন্টেজ অথবা ম্যাক্সিমাম অ্যাটম ইকোনমিতে নিয়ে আসতে পারি। আর যদি তাই হয় তাহলে সবথেকে ভালো রিসোর্স ইউটিলাইজেশন হবে, ওয়েস্টেজ কমে যাবে, এবং আর একটা জিনিস যেটা ভালো হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমিও আমার বাড়বে। মানে ওভারঅল কী হবে, অপারেশনাল এফিসিয়েন্সিটা খুব ভালো হবে। থার্ড ওয়ান, দ্যাট ইজ সাস্টেনেবল ইনোভেশন। আমরা যদি এই ধরনের কোনো গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপাল, মানে সব প্রিন্সিপালের সাথে এই প্রিন্সিপালটাকেও একসাথেই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারি, তাহলে লং টার্ম এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্সের দিক থেকে খুব সুবিধা হবে। লং টার্ম এনভায়রনমেন্টাল প্রোটেকশন কেন? কারণ এক্ষেত্রে আমরা রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস করলে সব থেকে সুবিধা কী হচ্ছে, আমরা কোন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সেগুলো হ্যাজার্ডাস বা টক্সিক কিনা, এনভায়রনমেন্টালের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে কিনা আগে থেকে জানতে পারছি। আগে থেকে জানতে পারলে পলিউশন প্রিভেনশনের জন্য অলরেডি আমরা এক স্টেপ এগিয়ে গেছি। তাহলে সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে পলিউশন ক্রিয়েট করার আগেই আমরা কী করছি, প্রিভেন্ট করছি। পলিউশনটাকে ট্রিট করার দরকার নেই, আমরা প্রথমেই প্রিভেন্ট করছি, কারণ আমরা আগেই বলে এসেছি যে গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপাল হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে এখানে পলিউশন প্রিভেনশনের জন্য হচ্ছে এই প্রিন্সিপালটা অনেক বেশি কার্যকরী। তাই এনভায়রনমেন্টাল প্রোটেকশন লং টার্মে খুব ভালো হবে সেক্ষেত্রে, যেহেতু পলিউশন ক্রিয়েটই এখানে হচ্ছে না, আমরা আগেই থেকেই প্রিভেন্ট করছি। আর সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ রেগুলেটরি কমপ্লায়েন্স। রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য সবথেকে সুবিধা এই কারণেই হচ্ছে কারণ আমার রেগুলেটরি পারমিশন তখনই প্রয়োজন যদি কোনো না কোনো ধরনের ওয়েস্টেজ জেনারেট হয়, কোনো পাই প্রোডাক্ট জেনারেট হয়, সেটা কতটা ক্ষতিকর, টক্সিক বা হ্যাজার্ডাস কতটা, তার বেসিসে অ্যাকচুয়ালি আমাদের ডকুমেন্টেশন করতে হয় এবং তার বেসিসে পারমিশন নিতে হয় যে কোথায় আমরা কীভাবে এটাকে ডিসপোজ করব। কিন্তু এখানে যেহেতু কোনো না কোনো ধরনের বাই প্রোডাক্ট বা ওয়েস্টেজ জেনারেশন তৈরি হতে দেওয়া হচ্ছে না, বা বলতে পারো খুব কম পরিমাণে হচ্ছে এবং সেগুলো টক্সিসিটি বা কম অথবা মনে করো হ্যাজার্ডাস সাবস্টেন্স এরকম কিছু তৈরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কী হবে, রেগুলেটরি কমপ্লেন্সের দিক থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে বা রেগুলেটরি বোর্ড থেকে পারমিশন খুব সহজেই পাওয়া যাবে। তাহলে আমরা এবারে যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির 12 প্রিন্সিপাল, বলতে পারো যে লাস্ট প্রিন্সিপাল, দ্যাট ইজ সেফার কেমিস্ট্রি ফর অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, হুইচ স্টেটস দ্যাট choose and develop substances that are safer and inherently minimize the risk of accidents like explosions, fires, etc. in a chemical process. এর মানে কি হচ্ছে, এর মানে আমরা এরকমভাবে বলতে পারি যে আমরা যদি মনে করো পার্টিকুলার কোনো একটা কেমিক্যাল নিয়ে কাজ করি কেউ, তাহলে সেটা খুব সুবিধা, কারণ কি সেই কেমিক্যালের বিভিন্ন ধরনের নেচার বা সেই কেমিক্যালের টক্সিসিটি, হ্যাজার্ডাসনেস এগুলো সব জানতে পারবো। কিন্তু এরকম তো হতে পারে না, একটা কেমিস্ট মাল্টিপল কেমিক্যাল নিয়ে কাজ করে। তাই মাল্টিপল কেমিক্যাল নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি খুব সমস্যা। কেন? কারণ তার মধ্যে সেই বিভিন্ন ধরনের কেমিক্যালের মধ্যে বিভিন্ন কেমিক্যাল কীরকমভাবে টক্সিক, মানে কতটা টক্সিক, তার টক্সিসিটির নেচার, কে কতটা হ্যাজার্ড, এইগুলো অ্যাকচুয়ালি বুঝতে খুব অসুবিধা হয়। কিন্তু এগুলো জানতে হবে যে যে সাবস্টেন্সগুলো অ্যাকচুয়ালি হাইলি রিঅ্যাক্টিভ বা মনে করো যেগুলো অ্যাকচুয়ালি খুব সহজে এক্সপ্লোশনে অংশগ্রহণ করে, যেগুলো খুব নর্মাল মনে করো রুম টেম্পারেচার প্রেশারে অ্যাকচুয়ালি ফায়ার ক্রিয়েট করতে পারে বাই অ্যাক্সিডেন্টাল রিলিজ, সেগুলোকে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা উচিত। এখন এই ধরনের হাইলি টক্সিক, ফ্লেমেবেল অথবা মনে করো হাইগ্রোস্কোপিক রিয়েজেন্টস ল্যাবের মধ্যে রাখাও তাহলে ক্রুশিয়াল, তাই না? তাহলে এই যে কেমিক্যালসগুলো আমরা ইউজ করছি এগুলোকে এমনভাবে ডিজাইন করা উচিত যাতে অ্যাক্সিডেন্টাল রিলিজও যদি হয় বা বাই চান্স আমরা কোনো ধরনের রিয়াকশান করছি, যদি বাই চান্স এগুলো রিলিজও হয়ে যায় তাহলে সেগুলো এরকম হওয়া উচিত যে নন টক্সিক কোনো প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে এবং সেফলি অ্যাকচুয়ালি নেচারে এসকেপ হতে পারবে বা সেফলি নেচারে অ্যাকচুয়ালি আমরা চলে যেতে পারবে, যাতে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের ওপরে কোনো না কোনো ধরনের কোনো বাজে ইম্প্যাক্ট না পড়তে পারে। ক্লিয়ার হয়েছে? মানে আমরা কি বলতে চাইছি যে আমরা যে ধরনের কেমিক্যাল, বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছি তাতে বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস কেমিক্যালস হতে পারে, টক্সিক কেমিক্যালস হতে পারে, এই ধরনের কেমিক্যালস আমরা সাধারণত ইউজ করে থাকি। এখন এই ধরনের টক্সিক, ফ্লেমেবেল বা মনে করো হাইগ্রোস্কোপিক রিয়েজেন্টসগুলো ইউজ করা খুব ক্ষতিকর। কেন? কারণ এগুলো এনভায়রনমেন্টের ওপরেও ক্ষতি করবে এবং হিউম্যান হেলথ বা অল ওভার ইকোসিস্টেমেরও ক্ষতি করবে। তাই আমাদের এইরকম কোনো কেমিক্যাল রিয়েজেন্টস বা কেমিক্যাল ইউজ করা উচিত বা কেমিক্যাল ডিজাইনও এইরকমভাবে করা উচিত যাতে সেই কেমিক্যালগুলো যদি নেচারে এক্সপোজ হয়ে যায়, মানে মনে করো ফর এক্সাম্পল বাই
চান্স বা অ্যাক্সিডেন্টাল পারপাসে মনে করো যদি সেটা লিক হয়, তাহলে আলটিমেটলি সেটা নন টক্সিক প্রোডাক্টে কনভার্ট হয়ে যাওয়া উচিত। নন টক্সিক প্রোডাক্টে কনভার্ট যদি হয়ে যায় তাহলে কী হবে, তাহলে এনভায়রনমেন্টের ওপরে কোনো ধরনের কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট আসবে না, বা হিউম্যান হেলথ বা ইকোসিস্টেমের ওপরেও কোনো ওয়ার্স্ট ইম্প্যাক্ট আসবে না। তাহলে এটা হচ্ছে সুবিধা। তাহলে কেমিক্যাল ডিজাইন এরকমই হওয়া উচিত যে যদি সেটা মনে করো অ্যাক্সিডেন্টাল রিলিজ হয়, আলটিমেটলি নন টক্সিক প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, কারণ অ্যাক্সিডেন্ট হলে সেখানে রিলিজ হবেই। এখন এই জিনিসটাকে খুব সহজে যদি বোঝানো যেতে পারে যে আমরা কি বলতে চাইছি, তাহলে একটা উদাহরণ নেওয়া যেতে পারে যে 1984-এ একটা ডেঞ্জারাস গ্যাস ডিজাস্টার হয়েছিল ভোপাল, যেটা সাধারণত ভোপাল গ্যাস দুর্ঘটনা হিসাবেই বলা হয়ে থাকে। এবং তোমরা মোটামুটি সবাই জানো যে যে কম্পাউন্ড বা যে কেমিক্যাল সেখানে রিলিজ হয়েছিল সেটার শর্ট ফর্ম হচ্ছে MIC, মানে হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। মানে কি সেখানে মিথাইল আইসোসায়ানেট অ্যাকচুয়ালি তৈরি হতো তা তো নয়, বাট মিথাইল আইসোসায়ানেট সেখানে প্রয়োজন ছিল, সেখানে একটা রিয়েজেন্ট হিসাবে ওটা ইউজ হতো। এখন সেখানে মিথাইল আইসোসায়ানেটটা বাই অ্যাক্সিডেন্টালি সেখানে রিলিজ হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি রিলিজ হয়েছে। অ্যাক্সিডেন্টালি রিলিজ হওয়ার কারণে কী হয়েছে, যেহেতু সেটা হ্যাজার্ডাস অ্যান্ড টক্সিক কেমিক্যাল ছিল, থাউজেন্ডস অফ হিউম্যান লাইভস বলতে পারো, আমি অ্যাজ পার ডেটা বলছি না, নর্মাল বলছি, থাউজেন্ডস অফ হিউম্যান লাইভস সেখানে নষ্ট হয়ে গেছে, মানে অনেক মানুষ মারা গেছে সেখানে। সিমিলারলি ভাইজাগেও অ্যাকচুয়ালি একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল 2020-তে যত সম্ভব, LG পলিমার্স কেমিক্যাল প্ল্যান্টে, ডিউ টু লিকেজ অফ স্টাইরিন সেখানে লিকেজ হয়েছিল। তাই এই যে ধরনের কেমিক্যাল যেগুলো হ্যাজার্ডাস বা টক্সিক কেমিক্যালস আমরা ইউজ করছি ল্যাবে, সেগুলো যদি মনে করো অ্যাক্সিডেন্টালি রিলিজ হয়, তাহলে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের ওপরে এবং হেলথের ওপরে একটা অনেক বড় ইম্প্যাক্ট আসবে, অনেক বড় মানে কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তাহলে আমাদের এইরকম কেমিক্যাল কম্পাউন্ডস ইউজ করা উচিত যেগুলো অ্যাকচুয়ালি কী হবে, যদি মনে করো বাই চান্স লিক হয়, এনভায়রনমেন্ট লিক হয়ে গেল, তাহলে আলটিমেটলি কী হবে, সেটা নন টক্সিক প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে ইন প্রেজেন্স অফ নেচার। এরকম হওয়া উচিত। তাতে কী হবে, হেলথের ওপরেও কোনো ইম্প্যাক্ট আসবে না, এনভায়রনমেন্টের ওপরেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। তাহলে এই ধরনের অ্যাকচুয়ালি কোনো আমাদের কেমিক্যাল কম্পাউন্ড আমাদের বানানো উচিত বা রিডিজাইন করা উচিত। এখন মেন প্রবলেমটা কী হয় বলো তো, মেন প্রবলেম হচ্ছে যদি আমরা ভোলাটাইল লিকুইড অথবা গ্যাসেস যেগুলো আমরা ইউজ করি না, এগুলো হচ্ছে খুব ক্ষতিকর। কেন? কারণ ভোলাটাইল লিকুইড গ্যাসেস এগুলোই অ্যাকচুয়ালি সব থেকে বেশি কেমিক্যাল অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। তাই মনে করো সলিড যদি কোনো রিয়েজেন্ট হয়, অথবা মনে করো লো ভেপার প্রেশার সাবস্টেন্স অ্যাকচুয়ালি যদি ইউজ করা যেতে পারে, সেটা খুব ভালো, সেই দিকে অ্যাকচুয়ালি এটাকে কনভার্ট করা উচিত। মানে কি, মনে করো কোনো কেমিক্যালস আমরা ইউজ করছি যেগুলো হচ্ছে ভোলাটাইল কম্পাউন্ড অথবা গ্যাস, এইগুলো ইউজ না করে যদি তার রিপ্লেসমেন্ট হিসাবে কোনো সলিড অথবা লো ভেপার প্রেশার সাবস্টেন্স ইউজ করা যায়, সেটা দেখতে হবে। কেন? কারণ তারা যদি অ্যাকচুয়ালি এক্সপোজও হয়, খুব বেশি অ্যাকচুয়ালি কেমিক্যাল অ্যাক্সিডেন্ট তারা করায় না। তাই মিনিমাইজিং দ্য সলভেন্ট ওয়েস্ট ক্যান বি প্রফিটেবল উইথ রেসপেক্ট টু এনভায়রনমেন্টাল পলিউশন, বাট ইট ক্যান ইনক্রিজ দ্য চান্স অফ অ্যাক্সিডেন্ট পোটেন্সিয়াল ডিউ টু প্রোডাক্ট ড্রাইনেস। এবার আমরা যেটা বলি সেটা হচ্ছে, এই গ্রিন কেমিস্ট্রি যখন আমরা পড়ছিলাম, প্রথমত হচ্ছে আমরা বলেছিলাম যেটা সেটা হচ্ছে সাস্টেইনেবল প্র্যাকটিসেস, কারণ আমাদের সাস্টেইনেবল প্র্যাকটিসের খুব প্রয়োজন আছে। এনভায়রনমেন্টের ওপরে অ্যাডভার্স ইম্প্যাক্ট আমাদের আলটিমেটলি কমাতে হবে। তার জন্য কী হবে, আমাদের সেফার ডিজাইনিংয়ের প্রয়োজন। যে কেমিক্যাল প্রসেস করছি, যে ম্যানুফ্যাকচারিং আমরা করছি, সেটা হচ্ছে একটা সেফার ডিজাইনিং প্রয়োজন। মোর এফিসিয়েন্ট হওয়া উচিত, সেখানে ইল্ড পার্সেন্টেজ বাড়া উচিত এবং অ্যাটম ইকোনমি বাড়া উচিত, যাতে বাই প্রোডাক্টের পরিমাণ কমে, ওয়েস্টেজের পরিমাণ কমে, অ্যান্ড সাস্টেইনেবল মেথডস হওয়া উচিত। সাস্টেইনেবল মেথড মানে কি, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমরা করছি রিসোর্সের, অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে অ্যাডভার্স ইম্প্যাক্ট আমার কমে যাচ্ছে। সেকেন্ড, যেরকম হ্যাজার্ড মিনিমাইজেশন আমরা কীভাবে কমাচ্ছি, আমরা কমাচ্ছি যেরকম মনে করো ওয়েস্টেজের পরিমাণ কমিয়ে, অথবা মনে করো বাই প্রোডাক্টসের পরিমাণ কমিয়ে দিয়ে। এবং এর জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা যে লাস্ট প্রিন্সিপাল পড়েছিলাম মানে 11th প্রিন্সিপাল, সেটা খুব কার্যকর। সেটা কেন কার্যকর? কারণ আমরা রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস যদি করতে পারি, তাহলে প্রথমেই অ্যাকচুয়ালি আমরা বাই প্রোডাক্ট বা ওয়েস্টেজ কতটা জেনারেট হচ্ছে বা সেটা পলিউট্যান্ট কতটা জেনারেট হচ্ছে, সেটা আমরা জানতে পারবো। A last one, that is innovative solutions. Green chemistry encourages development of innovative solutions that address environmental and health concerns while maintaining economic viability. ইম্পর্টেন্স অফ অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের প্রয়োজন কেন? ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এটা আমরা সবসময়ের জন্যই জানি, কারণ এনভায়রনমেন্টের উপরে যদি মনে করো কোনো হ্যাজার্ডাস সাবস্টেন্সেস, কোনো টক্সিক কেমিক্যালস যদি রিলিজ হয়ে যায়, তাহলে আমরা এনভায়রনমেন্টের উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট, একটা অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে, এনভায়রনমেন্টের ড্যামেজ হবে, এবং আলটিমেটলি কী হবে, সারাউন্ডিং যে ইকোসিস্টেম হবে, সেই সারাউন্ডিং ইকোসিস্টেমটাও এফেক্টেড হবে। সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ হেলথ কনসার্নস। আমরা সবসময়ের জন্যই বলে থাকি যে যদি হ্যাজার্ডাস কেমিক্যালসের মানে এক্সপোজ হয়ে যায় এবং
তার কাছাকাছি যদি আমরা থাকি তাহলে সবসময়ের জন্য একটা সিরিয়াস হেলথ ইস্যু আসতে পারে। সেটা মনে করো যে ওয়ার্কার্স আছে, সেটা ল্যাব অ্যাটেন্ডেন্স হতে পারে, যে জায়গায় অ্যাকচুয়ালি তোমরা কাজ করছো সেখানে মনে করো এই ধরনের কোনো যদি কেমিক্যাল এক্সপোজার হয় যেটা কিনা হ্যাজার্ডাস অথবা টক্সিক, তাহলে অবশ্যই কোনো না কিছু হেলথ ইস্যু আসতে পারে। সেটা হার্টের প্রবলেম হতে পারে, সেটা লাংসের প্রবলেম হতে পারে, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। এবং শুধু তাই নয়, সেটা শর্ট টার্ম প্রবলেম থেকে লং টার্ম প্রবলেম অ্যাকচুয়ালি হওয়ার চান্স আরও বেশি হয়। লাস্ট ওয়ান, দ্যাট ইজ ইকোনমিক কনসিকুয়েন্সেস। এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে অবশ্যই কোনো না কোনো ফাইন্যান্সিয়াল লস হবে। কেন? সেটা ইকুইপমেন্ট ড্যামেজ হতে পারে, সেটা কোনো না কোনো ইন্ডাস্ট্রি যদি সেরকম হয় তাহলে সেখানে ওভারঅল সেই সার্কামস্টেন্সে ওভারঅল সেই ইকুইপমেন্টের সাথে সেই বিল্ডিং ড্যামেজ হতে পারে, সেই প্রোডাকশন ডাউন টাইম হবে। কেন? কারণ মনে করি ধরো যদি সেখানে কোনো ধরনের কোনো ড্যামেজ হয়, কোনো ডিজাস্টার হয়, আলটিমেটলি সেখানে কী হবে, তখন আর প্রডিউস তারা করতে পারবে না, সেই আলটিমেটলি সেটাকে ঠিক করার জন্য টাইম লাগবে, তাহলে প্রোডাকশন ডাউন টাইম, তারা প্রোডাকশন করতে পারছে না, লিগাল লায়াবিলিটিস চলে আসবে। কেন? কারণ মনে করো কোনো ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, যেরকম মনে করো এই ভোপাল গ্যাস দুর্ঘটনা, তাহলে কী হবে, ইন্ডাস্ট্রির ওপরে অ্যাকচুয়ালি লিগ্যাল অব্লিগেশনস চলে আসবে বা লায়াবিলিটিস আসবে। কেন? কারণ তারা তার প্রোটেক্টিভ মেজার্স নেয়নি, তার কারণেই তো অ্যাকচুয়ালি মিথাইল আইসোসায়ানাইড লিক হয়েছে। তাই এই ধরনের কস্টিং অ্যাকচুয়ালি বাড়বে, এবং এই কস্টিংয়ের সাথে সাথে অ্যাকচুয়ালি কী হবে, রেমিডিয়াল যে অ্যাকশন আসবে তার জন্যেও কস্টিং বাড়বে। তাই ইকোনমিক কনসিকুয়েন্স হচ্ছে ইকোনমিক কনসিকুয়েন্স বা ইকোনমিক দিক থেকে এটাকে যদি আমাদের ঠিকমতো জায়গায় রাখতে হয় বা অ্যাফোর্ডেবল করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট প্রিভেনশন ইজ দ্য মাস্ট প্রসিডিওর অথবা মাস্ট অ্যাকশন ইউ হ্যাভ টু টেক। আইডেন্টিফাই পোটেনশিয়াল হ্যাজার্ডস অ্যান্ড রিস্ক। প্রথমে আমাদের দেখতে হবে যে এইখানে কী কী জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথম হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন। হ্যাজার্ড আইডেন্টিফিকেশন মানে কি, যে আমাদের পোটেনশিয়াল যে হ্যাজার্ডসগুলো আছে, সেটা মনে করো কেমিক্যাল হ্যাজার্ডস হতে পারে, ফিজিক্যাল হ্যাজার্ডস হতে পারে, বায়োলজিক্যাল হ্যাজার্ডস হতে পারে। কী ধরনের হ্যাজার্ডস অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার জায়গায় আছে বা ওই পার্টিকুলার কেমিক্যাল প্রসেসে আছে, সেগুলো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে অ্যানালাইজ করবো কী করে। এবারে প্রথম মনে করো আইডেন্টিফাই হলো, আইডেন্টিফাই যখনই হয়ে গেল যে কী কী ধরনের হ্যাজার্ডস এখানে থাকতে পারে, তাহলে তারপরে সেটাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে দেখতে হবে সেখানে কী কী ধরনের রিস্ক থাকতে পারে। রিস্ক মানে কি, পোটেনশিয়াল অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না, সেখানে কী কী ধরনের ফ্যাক্টরস আছে, সাচ অ্যাজ কী কী ধরনের যে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো ফর এক্সাম্পল রিলিজ যদি হয়ে যায়, সেটা কী ধরনের টক্সিসিটি দেখাতে পারে, কী ধরনের হ্যাজার্ডাস নেচার দেখাতে পারে, কী ধরনের এনভায়রনমেন্টের উপরে কী ধরনের ইম্প্যাক্ট দেখাতে পারে, এবং কোন কন্ডিশনে সেই ধরনের রিয়াকশান হয়ে গেলে তবে সেটা লিক করবে, কোন ধরনের কন্ডিশনে মনে করো পার্টিকুলার কোনো কেমিক্যাল কম্পাউন্ড সেখান থেকে এক্সপোজ হয়ে যেতে পারে। সেই পুরো জিনিসটার রিস্ক অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেস করতে হবে, যে পার্টিকুলার কোন কন্ডিশনে সেই ধরনের জিনিস হতে পারে এবং কোন কন্ডিশনে সেই ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হলে কতটা হ্যাজার্ডাস এবং টক্সিক কেমিক্যালস অ্যাকচুয়ালি আলটিমেটলি বেরোবে, তার উপর বেস করে কতটা ক্ষতি হবে, এটা পুরোপুরি রিস্ক অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে। লাস্ট ওয়ান, প্রায়োরিটাইজেশন। সেই হ্যাজার্ড এই রিস্ক কতটা তার উপর বেস করে অ্যাকচুয়ালি সেটাকে প্রায়োরিটি দিয়ে তার পোটেনশিয়াল ইম্প্যাক্ট দাঁড় করানো এবং করসপন্ডিং স্ট্র্যাটেজিস নেওয়া, যাতে সেটাকে আটকানো যেতে পারে। ইমপ্লিমেন্টিং ইনহেরেন্টলি সেফার ডিজাইন প্রিন্সিপালস। আমরা কীভাবে অ্যাকচুয়ালি একটা কমপ্লিটলি সেফার কেমিক্যাল প্রসেস ডিজাইন করতে পারি বা মডিফাইও করতে পারি, এটাও বলতে পারি। কারণ কোনো না কোনো কেমিক্যাল প্রসেস মনে করো ডিজাইন আছে, সেটাকে আমি রিডিজাইন করছি অথবা মনে করো আমরা মডিফাই করছি। সেখানে ফার্স্ট স্টেপ কী হতে পারে, দ্যাট ইজ মিনিমাইজেশন। রিডিউস দ্য অ্যামাউন্ট অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস ইউজড ইন দ্য প্রসেস, দেয়ার বাই মিনিমাইজিং দ্য পোটেনশিয়াল ফর অ্যাক্সিডেন্টস অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস। যেটা আমরা বলছিলাম যে আমরা মনে করো এ টু বি একটা কোনো সিনথেসিস করছি, আমরা এ ইউজ করছি, এ ইজ হ্যাজার্ডাস অ্যান্ড টক্সিক ইন নেচার। তাহলে আমরা কি চাইবো, এর পরিবর্তে ইন প্লেস অফ এ আমি যদি সি বা ডি ইউজ করি, যেই সি অথবা ডি থেকেও আমরা বি তৈরি করতে পারবো, এবং সিটা হচ্ছে হ্যাজার্ডাস অথবা আমার নয়, টক্সিক নয়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমি হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়ালসটা ল্যাবে ইউজ করছিলাম সেটাকে আমি ইউজ করা বন্ধ করে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের চান্সও কমে যাচ্ছে। যে আমরা বলছিলাম যে মনে করো হ্যাজার্ডাস বা টক্সিক কেমিক্যালস অ্যাকচুয়ালি যদি লিক হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে সেটারও হওয়ার চান্স কিছু থাকছে না। কেন? কারণ আমি হ্যাজার্ডাস সেই সাবস্টেন্সটা তো ইউজই করছি না, তার পরিবর্তে আমরা যদি অন্য কিছু ইউজ করে পার্টিকুলার আমার ডিজায়ার প্রোডাক্ট আমি তৈরি করতে পারি, সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং সবসময়ের জন্যই আমরা বললাম যে সাধারণত কী হয়, ভোলাটাইল যে কম্পাউন্ডস বা গ্যাসগুলো হয়, সেগুলোই অ্যাকচুয়ালি কেমিক্যাল ডিজাস্টার ঘটায় বা কেমিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটায়। যদি আমরা কোনো সলিড অ্যাকচুয়ালি কম্পাউন্ড অথবা লো ভেপার প্রেশার কোনো কম্পাউন্ড ইউজ করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড, সাবস্টিটিউশন। রিপ্লেস হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস উইথ লেস হ্যাজার্ডাস অল্টারনেটিভস। যে হ্যাজার্ডাস সাবস্টেন্সকে আমরা যদি আইডেন্টিফাই করেই নিই যে এ টু বি আমি ট্রান্সফর্ম করছি, এবার এ আমি জানতেই পেরে গেছি হ্যাজার্ডাস, তাহলে আমি চাইবো একে আমি
রিপ্লেস করে দেওয়ার জন্য। কী দিয়ে রিপ্লেস করব? গ্রিন কোনো সাবস্টিটিউট দিয়ে, মানে সেটা লেস হ্যাজার্ডাস অল্টারনেটিভস হতে পারে, ফিজিবল হতে পারে, অথবা নন হ্যাজার্ডাস বা নন টক্সিকও হতে পারে। যদি নন টক্সিক হয় সেটা খুবই ভালো, তাতে কী হবে, ওভারঅল রিস্ক কমে যাবে। যদি সেখান থেকে কোনো ধরনের কোনো কেমিক্যাল এক্সপোজারও হয় তাতে কী হবে, সে বা কেমিক্যাল অ্যাক্সিডেন্টও যদি কিছু হয় তাহলে তাতে কী হবে, যে এনভায়রনমেন্টের ওপর অথবা হিউম্যান হেলথ ইকোসিস্টেমের ওপরে কোনো না কোনো ধরনের সেরকম অ্যাডভার্স ইম্প্যাক্ট আসবে না। Third one, that is moderation. Optimize process conditions such as temperature and pressure to operate within safer limits and reduce the potential for runaway reactions. মানে কি বলতে চেয়েছে, যে এখানে টেম্পারেচার প্রেশারকে সবসময়ের জন্যই অপটিমাইজ করা উচিত। এক্সেসিভ টেম্পারেচার প্রেশারে যদি কোনো রিয়াকশান হয় সেটাকে অ্যাকচুয়ালি না করাই ভালো, এবং তার সাবস্টিটিউট খোঁজা ভালো। মানে কি, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যেরকম আমরা করে থাকি, যে এক্সেসিভ টেম্পারেচার প্রেশারে যে রিয়াকশানগুলো হয় আমরা ক্যাটালিস্ট দিয়ে কম টেম্পারেচার কম প্রেশারে করতে চাইছি। কেন? কারণ যদি এক্সেসিভ প্রেশার টেম্পারেচার কোনো রিয়াকশান হয় তাহলে সেখানে কী হওয়া উচিত, সেখানে অ্যাকচুয়ালি সাধারণত কোনো না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ডিজাস্টার হওয়ার চান্স বেশি থাকে। তাই যদি আমরা সেফার লিমিট, সেফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার রিজিয়ানে কোনো কেমিক্যাল রিয়াকশান করি, তাতে যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাডভার্স ইম্প্যাক্ট হওয়ার চান্স খুব কম। আর সেফ টেম্পারেচার প্রেশারে যদি আমি রিয়াকশান করি, তার জন্য আমরা প্রয়োজনীয় যেরকম জিনিস ইউজ করতে পারি, প্রয়োজনীয় মডিফিকেশন বা ডিজাইন, সেটা হচ্ছে কি, যেরকম ক্যাটালিস্ট ইউজ করি, মানে এনজাইমস বা ক্যাটালিস্টের মাধ্যমে যে রিয়াকশানগুলো হয় সেগুলো হচ্ছে সেফার টেম্পারেচার লিমিটে। অনেক রিয়াকশানও আছে সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্টও সেগুলো হতে পারে, বাট যেগুলো হাই টেম্পারেচার বা হাই প্রেশারের রিয়াকশানগুলো হয় তার সাবস্টিটিউট অ্যাকচুয়ালি আমাদের খোঁজা উচিত, যাতে সেগুলো সেফার লিমিটে সেই ধরনের রিয়াকশান আমরা করতে পারি। তাতে কী হবে, তাতে যে কেমিক্যাল অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কমবে, এবং কেমিক্যাল অ্যাক্সিডেন্ট যদি কিছু হয় বা কেমিক্যাল ডিজাস্টার যদি কিছু হয়েও থাকে, তাতে কিন্তু এনভায়রনমেন্টের ওপরে অথবা বলতে পারো ইকো সিস্টেমের ওপরে সেরকম কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট আসবে না। মিনিমাইজিং দ্য ইউজ অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস কোথায় কোথায় হতে পারে দেখো। সলভেন্ট সিলেকশন, আমরা যখন সলভেন্ট সিলেক্ট করছি, এটা যদি ভোলাটাইল সলভেন্ট হয় বা গ্যাসিয়াস কিছু হয়, তাহলে কী হবে, সেগুলো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে চলে যাবে বা এনভায়রনমেন্টে মিশে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে কী বলছি আমরা, যে আমরা যদি কোনো এমন সলভেন্ট ইউজ করি যেগুলো লেস টক্সিক হয়, যেগুলো মোর বায়োডিগ্রেডেবল হয়, তাতে কী হবে, যদি সেগুলো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে মিশে যায় তাতেও কী হবে, সুবিধাটা কী, তাতে হচ্ছে যেহেতু লেস টক্সিক বা মোর বায়োডিগ্রেডেবল, এনভায়রনমেন্টের ওপরে ইম্প্যাক্টটা কিন্তু কমে যাবে। হতেই পারে যে আমরা কোনো না কোনো ভোলাটাইল সলভেন্ট ছাড়া আমি রিয়াকশানটা করতেই পারবো না। প্রথমত হচ্ছে ভোলাটাইল সলভেন্ট যদি হয় তাহলে আমরা ভোলাটাইল সলভেন্টটাকে প্রথমত রিপ্লেস করার চেষ্টা করবো গ্রিন সলভেন্ট দিয়ে। এখন মনে করো এরকম হলো যে গ্রিন সলভেন্ট দিয়ে আমরা রিপ্লেস করতে পারছি না, আমরা কোনো না কোনো ভোলাটাইল সলভেন্টই আমাদের আলটিমেটলি ওখানে ইউজ করতে হবে। তাহলে এমন কোনো ভোলাটাইল সলভেন্ট আমরা ইউজ করবো যেটা হচ্ছে লেস টক্সিক অ্যান্ড মোর বায়োডিগ্রেডেবল, যাতে এনভায়রনমেন্টের ওপরে অ্যাকচুয়ালি নেগেটিভ ইম্প্যাক্ট বা ওয়ার্স্ট ইম্প্যাক্টটা কমে যায়। সেকেন্ড, রিএজেন্ট অপটিমাইজেশন। এখন দেখতে হবে আমরা যে রিএজেন্টসগুলো ইউজ করছি, যে ক্যাটালিস্টগুলো ইউজ করছি, সেটা কতটা হ্যাজার্ডাস, সেটা কতটা সেটা কতটা টক্সিক, সেগুলো অ্যাকচুয়ালি প্রথমত আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে অ্যানালাইজ করে অপটিমাইজ করতে হবে যে সেটাকে অ্যাকচুয়ালি আমরা ইউজ করা উচিত কি উচিত নয়। যদি অ্যাকচুয়ালি খুব বেশি হ্যাজার্ডাস বা টক্সিক হয়, সেগুলোকে চেষ্টা করা উচিত অন্যান্য কোনো অল্টারনেটিভ দিয়ে রিপ্লেস করে দেওয়া। মানে আমরা যে রিএজেন্টস মনে করো আমরা বলছিলাম A to B আমরা তৈরি করছি, A রিঅ্যাক্ট্যান্ট B প্রোডাক্ট, তাহলে আমরা যদি A হ্যাজার্ডাস হয় আমরা চেষ্টা করবো কি A কে রিপ্লেস করে C অথবা D দিয়ে ইউজ করা, যেখানে C অথবা D হচ্ছে লেস হ্যাজার্ডাস অথবা নন হ্যাজার্ডাস বা নন টক্সিক। ওয়েস্ট রিডাকশন, আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে, এই যে স্ট্র্যাটেজিগুলো আমরা ইউজ করছি, আলটিমেটলি তার এম কি, যে হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যাকচুয়ালি জেনারেশন যাতে কম হয়, অথবা হ্যাজার্ডাস বাই প্রোডাক্ট জেনারেশন যাতে কম হয়। তাতে কী হবে, তাতে হচ্ছে আমার আলটিমেট অ্যাটম ইকোনমি বাড়বে, আর অ্যাটম ইকোনমি বাড়া মানেই হচ্ছে আমার গ্রিন কেমিস্ট্রির যে আলটিমেট গোল সেটাকে ফুলফিল করা। আর লাস্ট ওয়ান, দ্যাট ইজ গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালস। অ্যাপ্লাই আদার গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালস লাইক অ্যাটম ইকোনমি অ্যান্ড ক্যাটালিসিস টু ফার্দার এনহ্যান্স দ্য সেফটি অ্যান্ড সাস্টেনেবিলিটি ফর দ্য প্রসেস। কেন বলছে যে অন্যান্য গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপাল এক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ অ্যাটম ইকোনমি আর ক্যাটালিসিসের পার্টটাই হচ্ছে এইখানে আমরা বলছিলাম যে বেশি টেম্পারেচার বেশি প্রেশার দিয়ে যখনই কোনো রিয়াকশন আসছে, সেটা যদি আমরা ক্যাটালিসিস দিয়ে ইউজ করি তাদের অ্যাক্সিডেন্টের চান্স কমে যাবে। তাহলে এখানে ক্যাটালিসিস ইউজ করা সেই গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালটা এই 12 নম্বর প্রিন্সিপালের সাথে অনেকটা বেশি লিঙ্ক। আর একটা অ্যাটম ইকোনমিও কেন লিঙ্ক? কারণ অ্যাটম ইকোনমি যদি খুব ভালো রাখি তাহলে আমরা জানি যে বাই প্রোডাক্ট বা ওয়েস্টেজ জেনারেশন কম হবে, আর বাই প্রোডাক্ট বা ওয়েস্টেজ জেনারেশন কমটা হচ্ছে এক ধরনের 12 নম্বর প্রিন্সিপালের সাথে অনেক বেশি লিঙ্কড। তাহলে কনক্লুশন অ্যান্ড টেকওয়েজ
কি টেকওয়েজ কী হতে পারে? প্রথম হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন ইজ ক্রুশিয়াল। আমরা যত যাই কিছু করে থাকি, সেটা যে কোনো ধরনের কেমিক্যাল কম্পাউন্ড সিনথেসিস করি, ম্যানুফ্যাকচার করি, যাই কিছু তৈরি করি, আলটিমেট আমাদের যেটা প্রয়োজন বা আলটিমেট আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিজাস্টার যেন কিছু না হয়। তাহলে আলটিমেটলি গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপাল 12 দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন? কারণ আলটিমেটলি এটা এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য, এটা ইকোসিস্টেমের প্রোটেকশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তার অ্যাকচুয়ালি এটা মানে ফলাফলটা সেটা ভয়ানক হয়ে থাকে। তাই প্রথমত আমাদের দেখতে হবে যে প্রিভেন্ট কীভাবে করা যায়। অ্যাক্সিডেন্ট প্রিভেনশন ইজ ভেরি মাচ ক্রুশিয়াল। Second one, that is holistic approach. Effective accident prevention requires a comprehensive strategy that encompasses inherently safer design, hazard minimization and a strong safety culture. মানে কি, আমরা সেফার ডিজাইন করছি, যে হ্যাজার্ডাস সাবস্টেন্স আমরা ইউজ করা বন্ধ করব, অথবা চেষ্টা করব যদি কোনো অল্টারনেটিভ ইউজ করা যায়, অথবা চেষ্টা করব যদি এমন কোনো রিএজেন্ট ইউজ করা যায় যার হ্যাজার্ডাস নেচার হচ্ছে তুলনামূলকভাবে কম, এবং একটা সেফটি কালচার আলটিমেটলি বিল্ড আপ করা। সেফটি কালচার মানে কি, আমরা বলছিলাম যে কম্পারেটিভলি সেফার লিমিটে রিয়াকশান করার, একটা ভেরি হাই টেম্পারেচার, ভেরি হাই প্রেশারে রিয়াকশান না করে একটা সেফার লিমিটে করানো, যাতে সেখানে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু ক্ষতি না হয়। মানে যদি কোনো বাই চান্স ডিজাস্টার হয়, মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাতে অ্যাটলিস্ট সেই রকম কোনো ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট সেখানে আসবে না। আর লাস্ট ওয়ান, দ্যাট ইজ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের এখানে অনেক বেশি প্রয়োজন। কন্টিনিউয়াস সেটাকে রিভিউ করা, সেখান থেকে শেখা এবং নতুন জিনিস সেটাকে অ্যাডাপ্ট করে আবার সেটাকে রিডিজাইন করা, এই জিনিসটা যদি আমরা করতে থাকি তবেই অ্যাকচুয়ালি সেফটি মেজার্স অ্যান্ড প্রিভেনশন আমাদের ক্ষেত্রে আসবে। যদি আমরা সেটাকে না করি তাহলে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট প্রিভেনশন আমরা করতে পারবো না। কারণ অ্যাক্সিডেন্ট প্রিভেনশন তখনই হতে পারে যখন অ্যাকচুয়ালি পার্টিকুলার যে কম্পাউন্ডসগুলো আমরা ইউজ করছি তার হ্যাজার্ডাস নেচার আমরা কন্টিনিউয়াস ইভ্যালুয়েট করবো, যে কতটা বেশি সেটা হ্যাজার্ডাস, কতটা বেশি টক্সিক, কোন সময় সেটা টক্সিসিটি বা হ্যাজার্ডাস হচ্ছে, কোন সময়ে গিয়ে বা কোন কন্ডিশনে অ্যাকচুয়ালি এই ধরনের কেমিক্যাল অ্যাক্সিডেন্ট একটা হতে পারে, বা মনে করো এই ধরনের একটা অ্যাক্সিডেন্টের জন্য এনভায়রনমেন্টের উপরে কী কী ধরনের ক্ষতি হতে পারে, হিউম্যান হেলথের উপরে, ইকোসিস্টেমের উপরে কী কী ধরনের ক্ষতি হতে পারে, এই ধরনের যদি আমাদের নলেজ না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই এই প্রিভেনশন করতে পারবো না। আর তার জন্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমাদের প্রয়োজন। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মানে কি, প্রত্যেকটা রিয়াকশান যেটা হচ্ছে সেই রিয়াকশানে যে রিয়েজেন্টস আমরা ইউজ করছি তার অ্যাকচুয়ালি হ্যাজার্ডাস দিক, টক্সিক দিক, সেইখানে মনে করো কোন কন্ডিশনে সেটা এক্সপোজ হয়ে যেতে পারে, এক্সপোজ হলে কী ধরনের এনভায়রনমেন্টের উপরে ক্ষতি হবে, হিউম্যান হেলথ ইকোসিস্টেমের উপরে কী ক্ষতি হবে, এইগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আমাদের স্টাডি করতে হবে। স্টাডি করে করে নতুন জিনিস জেনে সেটাকে অ্যাডাপ্ট করে আবার রিডিজাইন করতে হবে, তবেই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে অ্যান্ড অ্যাক্সিডেন্ট প্রিভেনশন হতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বাই বাই।